আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 15ই জুলাই, আমাদের কোড উইথের 15ই জুলাই সাপোর্ট সেশনে সবাইকে ওয়েলকাম। আমাদের এই সাপোর্ট সেশন গুলোতে আমাদের যতগুলো প্রাইভেট ব্যাচ আছে সবাই এই সাপোর্ট সেশনে তাদের যে প্র্যাকটিস প্রবলেম গুলো দেয়া হয় প্রতিদিন, সেই প্র্যাকটিস প্রবলেম গুলোতে যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা এই সাপোর্ট সেশন গুলোতে জয়েন করতে পারে। তো আজকে যেহেতু আমাদের সি প্রোগ্রামিং এর যে সাপোর্ট সেশনের মেন্টর আছেন তিনি একটু বিজি, এজন্য আমি আজকে দুই ব্যাচেরই সাপোর্ট সেশন নেব, সি প্রোগ্রামিং এবং পাইথন। তো কাইন্ডলি যাদের প্রবলেম আছে তারা কাইন্ডলি হ্যান্ড রাইজ করে রাখবেন। আজকে যেহেতু অনেক পার্টিসিপেন্টস, দুই ব্যাচের স্টুডেন্ট হবেন, তো হ্যান্ড রাইজ বাটনটা অন করে রাখেন, আমি একজন করে ডাকবো, দেন হচ্ছে তার প্রবলেমটা আমরা সলভ করে দিব, তারপর আমরা অন্য স্টুডেন্টের কাছে যাব। তো যাদের প্রবলেম আছে তারা হ্যান্ড রাইজ করেন, এন্ড যারা জাস্ট দেখতে আসছেন তারা দেখতে পারেন, সমস্যা নেই। ওকে, আহনাফ শাহরিয়ার আছেন? জি ভাইয়া। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? ভাইয়া ভালো। পিপি 3 এখনো সাবমিট করা হয় নাই, এন্ড জি ভাইয়া অ্যাসাইনমেন্ট 1 বাকি, রাইট? জি ভাইয়া। একটু জোরে কথা বলবেন ভাইয়া। জি ভাইয়া, এখনো সলভ হয়নি। ওকে, আই থিঙ্ক কোডে প্রবলেম আছে। জাস্ট একটু ওয়েট করেন, আমি দেখছি আপনার প্রবলেমটা। জি ভাইয়া। পিপি 1, পিপি 2, ওকে, পিপি 3 এর 9টা সলভ করেছেন আপনি, রাইট? ওকে, কোন প্রবলেমটাতে সমস্যা হচ্ছে আমাকে স্ক্রিন শেয়ার করেন, দেন আমাকে দেখান। জি ভাইয়া। আচ্ছা, জাস্ট এ মিনিট ওয়েট, দাঁড়ান, আমি একটা জিনিস দেখতেছি। 1 মিনিট। আব্দুল সালাম আছেন? জি আছি। আব্দুল সালাম, জি আছি, হ্যালো। বলেন। আচ্ছা, আপনার ভয়েসটা একটু লো মনে হচ্ছে আমার, একটু জোরে কথা বলবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো আমি দেখতে পাচ্ছি আপনি অ্যাসাইনমেন্ট 1 সাবমিট করেছেন, এন্ড শারহান সাদ আছেন? শারহান, আচ্ছা, মেবি এখনো জয়েন করে নাই। তো আব্দুল সালাম, আপনি হচ্ছে এখন আহনাফ শারিয়ার একটা প্রবলেম শেয়ার করবেন। তো যেহেতু আপনার এই উইক পর্যন্ত, মানে এখন পর্যন্ত যতগুলো টাস্ক অ্যাসাইন করা হয়েছে আপনি সবগুলো শেয়ার করেছেন, তো এখন আপনি আহনাফ শারিয়ার যে প্রবলেমটা শেয়ার করবে আপনি সেটা খুব ভালো মতো শুনবেন, এন্ড দেন আপনি আহনাফ শারিয়ারকে হচ্ছে সলিউশনটা দেওয়ার ট্রাই করবেন। দেন আপনি যদি আহনাফ শারিয়ারকে বুঝাতে মানে কষ্ট হয়ে যায় বা আমি বুঝতে পারি যে আপনি বুঝাতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সালাম। ওটাকে পার্সোনালি করবো না এখানে? না না না, এখন এইখানে এইখানে কোনো পার্সোনাল মিট না। ওকে, শাহরিয়ার আপনি আপনার প্রবলেম শেয়ার করেন, আমি স্ক্রিন জি শেয়ার ভাইয়া। অফ করতেছি। কারণ আপনি যখন একটা প্রবলেম কাউকে বুঝাবেন দেখবেন ওইটা আর আপনি কখনো ভুলবেন না। হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, একটু জয়েন হতে একটু দেরি হলো। আচ্ছা, সমস্যা নেই, সাপোর্ট সেশন তো, সো আমরা শুরু করে দেই অন টাইমেই। আর আজকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, সো একটু অ্যাক্টিভ থাকেন। সো শাহরিয়ার, আপনি আপনার প্রবলেমটা শেয়ার করেন আব্দুল সালামের সাথে। আচ্ছা, জি ভাইয়া, আপনি একটা কাজ করেন। উম
ওকে, আপনি আপনার প্রবলেম শেয়ার করেন, কি বুঝতেছেন না আমরা দেখি। আচ্ছা, আপনার কোন জায়গায় সমস্যা? এখানে যে এটা প্রোগ্রামটা লিখছি এখন এটা রান করলে ঠিকঠাক আনসার আসে প্রবলেম স্টেটমেন্টের সাথে মিলে, বাট রান দিলে লাস্ট কর্নার কেস যেটা আছে তার 4 নাম্বার স্টেটমেন্ট ফেল দেখায়, আর দেখায় কর্নার কেস আর মানে কর্নার কেসে প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি একটু প্রবলেমটাতে যান। কিভাবে? আচ্ছা, প্রবলেমটাতে আসবেন। ওটা কি বলছে? রাইট এ প্রোগ্রাম টু চেক whether a number is divisible by 5 or 11, মানে এমন একটা সংখ্যা নেবেন যে সংখ্যাটা আপনার 5 দ্বারা ডিভাইড করতে পারবেন অথবা 11 দ্বারা ডিভাইড করতে পারবেন। মানে আপনার যে কোনো একটা ট্রু ভ্যালু দিয়েছে ওটা আপনার রান করতে পারবেন, আপনি প্রিন্টএফটা রান করবেন। এখন দেখেন ইনপুটে আপনার 10 দেওয়া আছে, তো 10টা কিন্তু আপনি 5 দ্বারা ভাগ করতে পারতেছেন, 11 দ্বারা কিন্তু হইতেছে, বাট এখানে ওর দেওয়ার কারণে আপনি এই 5 or 11 লিখতে পারতেছেন। এরপরে এই ইনপুট নাম্বার 1 এ দেখেন যে 12 আছে, ওটা কিন্তু 11 দ্বারা ডিভাইডেবল হইতেছে, ডিভিজিবল হইতেছে 11 দ্বারা, আপনার 5 দ্বারা কিন্তু ভাগ হইতেছে। বাট আপনাকে বলা হয়েছে 5 or 11, যে দুইটা যে কোনো একটা দ্বারা একটা সংখ্যাটা যদি ভাগ করতে পারে তাহলে ওটা 5 or 11 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? জি ভাই, আই থিংক এটার এতটুকু দরকার নাই হয়তো। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আপনার যদি এই সংখ্যাগুলা 5 এবং 11 দ্বারা যদি ভাগ না যায়, দুইটার একটা দ্বারা যদি ভাগ না যায় তাহলে এটা কি হবে? ডিভিজিবল হবে না, তখন এটা ডিভিজিবল হবে না। আচ্ছা, যদি ডিভিজিবল না হয় আপনাকে কিন্তু এখানে ওই কর্নার কেসটা কারণ হচ্ছে আপনি এই প্রিন্টএফ গুলো একটু চেক করতে পারেন। দেখেন আপনার কোন জায়গায় ভুল আছে, যদি না পারেন আমি বলে দিতেছি। আমার তো মনে হয় এই কোডটাই ভুল। আপনি রান একটু পরে করেন, আগে আপনার কোডটা চেক করেন। আপনি দেখেন, আমি একটু বলে দিই। হ্যাঁ, তো আপনি ইনপুট নিচ্ছেন একটা নাম্বার, তারপরে রেস ক্যারেন্ট করছেন, মানে ইউজার ইনপুট আপনি নিজে একটা ইনপুট দিচ্ছেন, ওটা নিয়ে কাজ করেন। তো ওটা ইফ নিছেন, একটা কন্ডিশন নিছেন, কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ নিছেন, তার মধ্যে আপনি একটা কন্ডিশন দিচ্ছেন, যে কন্ডিশন দ্বারা আপনি চেক করবেন যে একটা নাম্বারটা 5 দ্বারা ডিভিজিবল হইতাছে না 11 দ্বারা হইতাছে। দুইটা যে কোনো একটা দ্বারা যদি যদি ডিভিজিবল হয় তাহলে আপনার এটা ট্রু হইতাছে। ঠিক আছে, ট্রু হলে এটা প্রিন্ট করবে। তাহলে এক্ষেত্রে আপনি প্রিন্ট করতেছেন পার্সেন্টেজ ডি, মানে হচ্ছে যে ইনপুটটা নিয়েছেন ওটা কি আছে? ডিভিজিবল বাই 5 or 11। ঠিক আছে, আচ্ছা এখন যদি এই শর্ত না মানে তাহলে কি হবে? এই শর্ত না বাড়লে পরে এখানে ইল ইফে আসবে। আপনি এই ইল শিখতেছেন, ঠিক আছে, এখন হচ্ছে ওই নাম্বারের আবার পার্সেন্টেজ করছে। এখন দেখেন আপনার যখনই এটা ডিভিজিবল হবে, মানে এটা সে যে নাম্বারের ভাগ করবে, ভাগ শেষটা যখন 0 হবে তখন তো ইফটা কাজ করতেছে। জি। এখন ইলসিফটা আপনি তো এই ইলসিফটা এখানে নট ইকুয়াল 0 দেওয়ার মানে আপনার ভাগ শেষটা 1 হলেও এটা ডিভিজিবল হবে। বাট আপনার প্রবলেম বলছে যে যদি 5 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এটা আপনি প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, বাট আপনার ইলসিফ এর মধ্যে কন্ডিশনটা দেখেন কি আছে, 5 দ্বারা ডিভিজিবল হইতাছে না, তাও এটা আপনি প্রিন্ট করতেছেন। আচ্ছা, আহনাফ শাহরিয়ার, আপনি আপনার পেজটা রিলোড করেন। ওকে, এবার আপনি ইনপুট ফরম্যাট 1টা চেক করেন। ইনপুট ফরম্যাট 7 নাম্বার সরি। রান করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মূলত ইউটিউবে আপনার ভিডিওর নিচে ইনপুটে কিন্তু 10 চাইছে, আপনি 10 দেন, আপনার ওয়েবসাইট রান করেন। এটা কিন্তু ডিভিজিবল হয়েছে। আচ্ছা, এটা কিন্তু 5 দ্বারা, মানে 11 দ্বারা হইতাছে না, বাট 5 দ্বারা হইতাছে। আপনার এই দুইটা যে কোনো একটা দ্বারা ডিভিজিবল হইতাছে। ঠিক আছে, এবার আপনি 11 দেন, 11 এটাও ডিভিজিবল হইতাছে। 12 দেন, 12 ডিভিজিবল না, তো প্রোগ্রাম ডিড নট আউটপুট প্রোগ্রাম ডিড নট আউটপুট এনিথিং, মানে হচ্ছে
আপনার কোনো আউটপুটই পাইতেছে না, জি, এটা প্রিন্ট দিবে না। পাইতেছে না। বাট এখানে আপনার একটা আউটপুট প্রিন্ট হবে। আপনি যে এই লেভেল এই তাহলে টুয়েলভটা দিচ্ছেন ওইটা তো রাখবেন। আউটপুট 1 এর ইজ আউটপুট 1টা নট, একটু ভালো মতো পড়ে, ইজ নট ডিভিজিবল বাই 5। যদি ডিভিজিবল না হয় সেই ক্ষেত্রে আপনার এটা প্রিন্ট হবে। তো দ্যাট মিন্স আপনাকে এলসি স্টেটমেন্টে অ্যাড করতে হবে 23 ইজ নট। বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। হুম। এবার প্রবলেমটা ঠিক আছে, আগে একটু লুকায়িত অবস্থায় আছিল। হ্যাঁ, ঠিক না, আছে। মাঝে মধ্যে তো কিছু কর্নার কেস আমরা হাইড করে রাখবোই, যাতে করে আপনাদের একটু আপনারা ব্রেন খাটান হ্যাঁ বা হ্যাঁ থিঙ্ক করেন, চিন্তা করেন। কারণ চিন্তা না করলে আপনার ব্রেনের নিউরন গুলো মেক হবে না। আর আপনার ব্রেনের নিউরন মেক না হলে আপনি প্রবলেম সলভিং ও করতে পারবেন না, চিন্তা করার ক্ষমতাটা বিল্ড হবে না। মাঝে মধ্যে আমরা কিছু প্রবলেম এই জন্য দিই যাতে আপনি প্রচন্ড চিন্তা করেন। আর আপনি যত চিন্তা করবেন আপনার ব্রেন বিভিন্ন লজিক নিয়ে চিন্তা করবে, বিভিন্ন ভাবে চিন্তা করবে, তখন আপনার ব্রেনে লজিক বিল্ড হবে। এন্ড দিস ইজ কল্ড দ্য প্রবলেম সলভিং লজিক। আপনাকে চিন্তা করতে হবে অনেক। আমি জি ভাইয়া। আপনি যে এক্সাম্পল গুলো দিয়েছেন আমি ওই এক্সাম্পল দিয়ে ট্রাই করছি। ট্রাই করার পরে 4 নাম্বার টেস্ট খেয়েছে এসে কর্নার কেস খাইছি। তারপরে আমি ওইটার ইনস্ট্যান্ট মধ্যে যে একটা নোট করে দিছি, নোট ডিভিজিবল করছি। তারপরে দেখা গেছে যে এটা রান হচ্ছে। তার মানে ওই জিনিসটা একটু হাইড করা আছে। তো এটা একটু চিন্তা ভাবনা করলাম, তারপরে রেডি হয়ে গেল। কোডটা সেটাই, এই যে সাবমিট আপনি হয়ে যে চিন্তাগুলো করছেন, মানে আপনি একটু অল্টারনেটিভ ওয়েতে চিন্তা করছেন। ইটস লাইক কল্ড আউট অফ দ্য বক্স আপনি চিন্তা করছেন। তো এই হ্যাঁ আউট অফ দ্য বক্স চিন্তা করাটাই কিন্তু আমাদের শিখতে হবে মাঝে মধ্যে। আমি এরকমও প্রবলেম সলভ করেছি কোড ফোর্সেসে, যে ওদের প্রবলেম স্টেটমেন্টের কথার সাথে আমার কোডের অনেকাংশেই মিল নাই, বাট একসেপ্টেড হয়ে গেছে। কারণ হ্যাঁ আমি হ্যাঁ ওদের মেইন হিন্টসটা, আমি হয়তো বা ওদের প্রবলেমটা 100% বুঝতে পারি নাই, বাট আমি ওদের হিন্টসটা বুঝে গেছি। তো আমি ওদের হিন্টসটা বুঝে ওই অনুযায়ী কোড করে একসেপ্টেড হয়ে গেছে। এরকম অনেক হয়েছে কন্টেস্টে, যে আমি মানে হয়তো বা আমি 100% ওদের কোশ্চেন বুঝি নাই, ওরা যে গল্পটা বলছে আমি বুঝি নাই, হয়তো বা আমি 90% আর 85% বুঝছি, ওই পর্যন্ত কোড করেছি। দেখলাম যে আমার 10, 15টা, 20টা কেস পার হয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমি রাইট ট্র্যাকে আছি, হালকা স্লাইটলি চেঞ্জ করলে একসেপ্টেড হয়ে যাবে। তখন আরো থিঙ্ক করলে দেখা যায় প্রবলেম গুলো একসেপ্টেড হয়ে যায়। সব সময় যে একটা প্রবলেম আপনি 100% বুঝে সলভ করতে পারবেন তাও কিন্তু না, মাঝে মধ্যে আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। প্রোগ্রামিং এর ভাষাই হচ্ছে এটাই, আপনার আউট অফ হ্যাঁ, বক্স এর বাইরে যে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, আমিও কোড করছি, সেটাই, অনেকগুলো প্রবলেম সলভ করছি। তো প্রবলেমটা বললাম একটা, বাট আউটপুট আসলে আরেকটা, কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। সেটাই। ওকে, প্রবলেম 8-এ জানা আছে। জি ভাইয়া। আচ্ছা, আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আমাদের এই ক্লাস লিঙ্কটা যেহেতু আমাদের ইউটিউবে থাকে, সাপোর্ট সেশনের লিঙ্ক, তো নতুন এখানে যদি কেউ জয়েন করে থাকেন আপনি একটু ওয়েট করেন। আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে একটু সাপোর্টটা দিই, দেন আমি আপনার সাথে কথা বলবো। ওকে, প্রবলেম নাম্বার 8। ওকে, আপনি আপনার প্রবলেম শেয়ার করেন শাহরিয়ার, দেন সালাম আপনাকে হেল্প করবে। জি। আগে আপনি এক্সপ্লেন করেন যে আপনি কোন জায়গায় আটকে যাচ্ছেন, এটা আপনাকে আগে এক্সপ্লেন করতে হবে, তারপরে ভাইয়া সালাম এখানে আপনাকে হেল্প করবে। ভাইয়া এখানেও কর্নার কেস প্রবলেম। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি একটু বলেন তো, মানে এই কোডটার ভিতরে আপনি কি কোশ্চেনটা কি বুঝছেন এবং কি করতে চাইতেছেন? হ্যাঁ ভাইয়া, আমি এখানে যেটা বুঝছি এটা হলো আমার একটা প্রোগ্রাম বানাইতে বলছে যেটা দিয়ে অ্যালফাবেট, ডিজিট অর স্পেশাল ক্যারেক্টার এটা মানে আলাদা আলাদা করে দিবে। তো মানে আমি ইনপুট ফার্স্টে আকারে, ইনপুট আকারে আপনাকে একটা মানে ক্যারেক্টার টাইপের ইনপুট নিতে হবে, যেটা ক্যারেক্টার টাইপের আপনাকে ইনপুট বোঝাতে নিচ্ছি। হবে অ্যালফাবেট না ডিজিট না স্পেশাল ক্যারেক্টার, তাই তো? তারপর সেটা স্ক্যানার দিয়ে আমার ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার পরে এখানে সিম্পল একটা লজিক দেওয়া হয়েছে, যদি ক্যারেক্টার এ থেকে এর সমান বা বড় আর জেড এর সমান বা ছোট হয় তাহলে এটা প্রিন্ট করবে অ্যালফাবেট। আবার হ্যাঁ সেম লজিকটা রিপিট করছি ছোট হাতের অক্ষরের জন্য। কিন্তু তারপরে আবার একটা লজিক দিছি শূন্য থেকে, মানে 0 থেকে 9 পর্যন্ত কিছু দিলে এটা আসবে ইটস এ ডিজিট। আর যদি এর বাইরে অন্য যা কিছু আছে স্পেস এই ইত্যাদি সবকিছু স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, তাহলে আপনি দেখেন ইজ এন কি ডিজিট হয়? কি ইজ ইজ এন ডিজিট হয়? আই মানে আপনার আই এখানে একটা এই সেন্টেন্সের মধ্যে আর্টিকেলের একটু ব্যাপার থাকে, ওদের একটু রান করেন। I think, wait, এক সেকেন্ড, হোয়াট, মানে, ওয়েট, ওয়েট, মানে আপনার আর্টিকেলের মধ্যে একটু সমস্যা আছে তো, সেন্টেন্সের যে আর্টিকেল আছে
সফটওয়্যার সমস্যা আছে তো ঠিক ভাই, মানে এক সেকেন্ড, আই থিঙ্ক তাহলে প্রোগ্রামিং আলটিমেটলি যেটা বুঝতেছি, প্রোগ্রামিং এমন একটা জিনিস যেটা মানে মধ্যে কথা পারতে হলে শুধু প্রোগ্রামিং জানলে হবে না, সব আপনাকে নলেজ সবকিছু চিন্তা ভাবনা লাগবে। করতে হবে। আমি তো ক্লাসের ব্যাচের ফার্স্টেই বলছি যে প্রোগ্রামিং কোর্সে যারা হচ্ছে এরকম কথা বলে এনরোল করাবে আপনাকে যে ভাই অত বেশি ম্যাথ লাগে না, অত বেশি ইংলিশ জানতে হবে না, তারা স্ক্যামার। তাদের এখানে কখনো যাবেন না। আপনি প্রোগ্রামিং শিখবেন, আপনি ফিউচার ইঞ্জিনিয়ার হবেন, আপনাকে বলতেছে আপনার বেশি ম্যাথ জানা লাগবে না, আপনার বেশি ইংলিশ জানা লাগবে না। আপনি ফরেন ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন কিভাবে, আর্টিকেল পড়ে কিভাবে শিখবেন যদি আপনি ইংলিশ না পারেন? দে আর টোটালি স্ক্যামার। সো ওইদিকে যায়েন না, ম্যাথমেটিক্স সাবজেক্টটা ভালো মতো শিখেন যারা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট আছেন। তারপর ইংলিশ হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করেন। ধরেন একটা কাজ করতে পারেন, আজ থেকে আগামী 6 মাস মেসেঞ্জারে যে ফ্রেন্ডের সাথে চ্যাটিং করেন ফুল ইংলিশে চ্যাট করবেন। কে কি মনে করবে সেটা দেখার বিষয় না, কে কি বলবে, কে কি মানে এগুলা কোনো দেখার বিষয় না। ফেসবুকে স্ট্যাটাস দিবেন, আগামী 6 মাস কোনো বাংলা স্ট্যাটাস দিবেন না। আপনি প্রথমে আপনার রাইটিং স্কিল বাড়াইতে পারলে ওই কথা বলার স্কিল এমনিই চলে আসবে। যখন আপনি এরকম একটা এনভায়রনমেন্টে যাবেন তখন মুখ দিয়ে এমনিই বেরোবে ইংলিশ, আপনাকে থিঙ্কও করতে আপনি হবে চাইলে না। আমাদের গ্রুপে বলতে পারেন। সেটাই। আচ্ছা ওকে, ঠিক আছে ভাই, আপনি 11 নম্বর এই প্রবলেমে যান। জায়গাতে একটু সমস্যা আছে বুঝছেন? আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা এখন হ্যাঁ, সিনারিও বেস প্রবলেম চলে আসছে। এই প্রবলেমটা মানে আর কারো আছিল, তো এটা কালকে এটা বলা হয়েছে। আই থিঙ্ক আচ্ছা এখানে ঠিক আছে, আপনি এই প্রবলেমটাতে কি বুঝতে পারছেন একটু বলেন। আই থিঙ্ক আমি মেন বেস কিছুই বুঝি নাই, আমি শুধু এতটুকু বুঝতে পারছি যে এখানে এমন একটা প্রোগ্রাম বানাইতে বলছে যেটা ইন্ডিভিজুয়ালি মানে কি বলে ইনডাইরেক্টলি বুঝাইতেছে যে যদি টেম্পারেচারটা নাম্বার হয় অর ইভেন নাম্বার তাহলে ইয়েস প্রিন্ট করবে, আর যদি ইভেন নাম্বার না হয় তাহলে আই থিঙ্ক নট প্রিন্ট করবে। আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে আমি একটু অ্যাড করি। সালাম, সরি, আমি একটু অ্যাড করি যে জি ঠিক আছে। আমরা শাহরিয়ারকে যে প্রবলেমগুলো সলভ করাচ্ছি, এখানে তো অনেকে জয়েন করছেন সি ব্যাচ থেকে। এই সেম প্রবলেম যদি অন্য কারো থাকে, তারা একটু বুঝে নেন যে সালাম যে বুঝাচ্ছে, বুঝে নেন। কারণ এই সেম প্রবলেম কিন্তু সাপোজ এখন নার্গিস মিম হচ্ছে স্ক্রিন শেয়ার করলো, ভাই আমারও হচ্ছে 7 নম্বরের প্রবলেম, বাট আমরা তো 7 নম্বর একবার বুঝিয়ে দিয়ে আসলাম, তখন আপনি ক্লাস দেখেন নাই কেন? ব্যাপারটা কিন্তু এরকম না যে শাহরিয়ারকে বুঝাচ্ছি আপনি ঘুমাবেন বা আপনি হচ্ছে অন্য মনস্ক থাকবেন, না। আমরা শাহরিয়ারকে 7 নাম্বার বুঝাচ্ছি, আপনারও 7 নাম্বারের প্রবলেম, আপনি বুঝে নেন সেখান থেকে সালাম কিভাবে বুঝাচ্ছে বা আমি কিভাবে শাহরিয়ারকে বুঝাচ্ছি, তখন আবার ট্রাই করেন। এরকম ভাবে দেখা যাবে যে আমরা 1-2 জনের সাথে কথা বললে সবার প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ এখানে প্রায় জয়েন করে 12 জন, 13 জন, 14 জন। এখন আমরা যদি সবাইকে আলাদা আলাদা করে বুঝাতে চাই, এই সাপোর্ট সেশন 10 ঘন্টা লাগবে। তো এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন যে আমরা শাহরিয়ারকে বুঝাচ্ছি এই জন্য যে আপনি অন্য মনস্ক থাকবেন, এটা করবেন না কাইন্ডলি। ওকে, সালাম, কন্টিনিউ করেন। আচ্ছা ভাই, আপনি যে কি মানে বুঝতে চাচ্ছিলেন একটু বলেন, মানে আপনি আই থিঙ্ক প্রবলেমটা বললেন যে ওটা পরে কি বুঝলেন একটু বলেন। ভাই আমি শুধু হিন্টসটা বুঝছি যে আই থিঙ্ক এখানে যদি এমন কোনো নাম্বার আমি ইনপুট নেই যেটা ইনডাইরেক্টলি এরকম বোঝাচ্ছে ইভেন নাম্বার, তাহলে আমার এটা ইয়েস প্রিন্ট করবে, আর যদি ইভেন নাম্বার না হয় তাহলে আই থিঙ্ক অড বা নো প্রিন্ট করে। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনাকে কিন্তু ওই যে ইনস্ট্রাক্টরের আগে যে পেসেস গুলো দেওয়া থাকে, ওই সলভ আপনি এই কোশ্চেন প্রবলেমটা সলভ করার মূল টেকনিক কিন্তু ওটার মধ্যে থাকে hint। আবার কিছু কিছু প্রবলেম থাকে যেগুলো নিচে থেকে দেওয়া থাকে, যেমন এই প্রবলেমের নিচে দেওয়া আছে যে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা ইভেন হবে, মানে আপনি 2 দ্বারা বিভাজ্য করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখানে আমি যে অর্ডার করছিলাম কিন্তু পুরো সেন্টেন্সটা পুরো বুঝাতে পারছি না, তো সারমূলটা বলি। বেশে এখানে 2 জন ফ্রেন্ড আছে, তারা 2 জনে মিলে বড় দেখে একটা তরমুজ কিনছে হোটেল। আপনি দেখেন এখানে সবচেয়ে বড় এবং একটা কিনছে, কেনার পরে তারা বাসায় গেছে। বাসায় যা ওরা এই তরমুজটারে 2 জনে ভাগ করে নেয়, মানে ওরা 2 জনে ভাগ করে নেবে, যেটা যে যে সংখ্যাগুলো আপনার জোড় হবে। আপনি দেখেন একটা জোড় সংখ্যা, ইভেন সংখ্যাকে আপনি যদি 2টা ভাগ করেন তাহলে কিন্তু এই 2টা ইভেন সংখ্যায় পাবেন।
ওয়ার্ড সংখ্যারে যদি ভাগ করেন তাহলে আপনি ওয়ার্ড পাবেন। এক্ষেত্রে দেখেছে আপনি প্লাটিনও পেতে পারেন। আর বলা হয়েছে যে আপনার এই যে তরমুজটা নিয়েছিল ওটার ইনপুট আকারে নিতে হবে আপনার ওজন। এই ওজনটা ইনপুট আকারে নেওয়ার ক্ষেত্রে এখানে কন্টেন্টস ইন্টিজার নাম্বার দিচ্ছে কি 1 থেকে বড় হবে 1 এর সমান বা বড় হবে এবং 100 এর সমান বা তার থেকে ছোট হবে। ঠিক আছে, আপনি এই রেঞ্জের মধ্যে যে কোনোটা ইনপুট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। না ভাই। ঠিক আছে, আচ্ছা নেওয়ার পরে কইছে যে আপনার একটা লাইনে ইনপুট নিতে হবে এবং আরেকটা লাইনে আপনি যদি এই সংখ্যাটা ডিভাইড করতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনি ইজ প্রিন্ট করবেন, আর যদি না পারেন তাহলে নো করবেন। ঠিক আছে, এখন আমরা একটা সংখ্যারে দুই দ্বারা ভাগ করার নিয়মটা কি পার্সেন্টেজ করি। একটা সংখ্যার পার্সেন্টেজ করলে আমরা যদি ওই সংখ্যাটা ভাগশেষ শূন্য পাই তাহলে এটা কি হবে দুই দ্বারা বিভাজ্য। দুই দ্বারা ডিভিডেবল হবে। জি। আচ্ছা, তাহলে এখন দেখেন প্রথম বেলা আপনাকে একটা ইন্টিজার ডাটা টাইপ করতে হবে। ইন্টিজার টাইপের ডাটা নিচ্ছেন, যেহেতু এখানে বলা আছে ইন্টিজার টাইপে দিবেন। তারপরে আপনাকে একটা ইনপুট নিতে হবে, যেমন স্ক্যানএফতে আপনি একটা ইনপুট নিয়েছেন। এরপরে আপনি একটা কন্ডিশন দিচ্ছেন যে এই টপলো ওয়েটের তরমুজটা আপনি কি করবেন দুইজনের মধ্যে সমান না ভাগ করে দিতে পারলে হবে যে সংখ্যাগুলো থাকবে কি জোড় সংখ্যা। ঠিক আছে, এখন আপনি একটা কন্ডিশন দিচ্ছেন যেটা হচ্ছে আপনাকে ইন্টিজার জন্য যে কন্ডিশন দিচ্ছে ওই কন্ডিশনটা আপনি ইউজ করছেন। এখন কথা হচ্ছে এখানে দেখেন যে 1 greater less than or equal to greater than or equal 100। এখানে কিন্তু দুইটা অপারেটর আপনি একটা ভেরিয়েবল দ্বারা দুইটা ভেরিয়েবলের জন্য দুইটা আলাদা ভেরিয়েবল দরকার ছিল, অর দ্বারা বা এন্ড দ্বারা দুই পাশে কি বলবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটা অপারেটর করছে না, যে লজিক্যাল অপারেটর করছে। তো দেখেন এই দুইটা লজিক্যাল অপারেটর কিন্তু আপনি একটা ভেরিয়েবল দ্বারা একসাথে নির্দেশ করতে দিতে পারেন। আপনাকে এর মধ্যে অবশ্যই লজিক্যাল এন্ড গুলো কি বলা হয় হ্যাঁ হচ্ছে যে আপনার এই যে টপলো হোয়াইটের যে আপনি অল্টারনেটর নেবেন ওটাকে দুইটা ডিভিডেবল হতে, এক্ষেত্রে আপনি ইয়েস প্রিন্ট করবেন আর যাতাই নো প্রিন্ট করবেন, যেটা রান করতে পারেন। আচ্ছা, এখানে ডাব্লিউ এর রেঞ্জটা কিন্তু 1 থেকে 100 মধ্যে। তো 1 থেকে 100 মধ্যে হতে হলে যে কন্ডিশনটা শারিয়ার লিখছে এটা কি মানে রাইট? 1 থেকে 100 এখানে আমি মানে তারপরে বুঝাইতেছি যে সে এইটা একটু লিখছে, তো আমি এটা বুঝাতে চাচ্ছি এটা আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, এবার একটু সাবমিট করেন। আই থিংক কর্নার কেসের এরর আসবে একটা, কর্নার কেসে। আচ্ছা, কর্নার এরর আসলো। এখানে দেখেন আপনি যে টপলো নিলে 1 এর সমান নিলেন, টপলো হোয়াইট ইকুয়াল টু ইভেন মতে আপনি কি 1 দিবেন না? কি ভাই, এই 1 তো আপনি 2 দ্বারা ভাগ করতে পারবেন। ওয়েট না, ওই 1 তো 2 দ্বারা ভাগ হয় না, মানে 1 আপনার কিন্তু এই যে এন্ড দিবেন মানে দুইটা ট্রু হতে হবে। ট্রু হতে হবে। ঠিক আছে, কথা হচ্ছে আপনি তো এই ডব্লিউ তো 1 ডব্লিউ ওয়ার্ডটা যদি 1 হয় তাহলে এটা তো 2 দ্বারা আপনি ভাগ করতে পারবেন না, তাহলে আই থিংক 2 লাগবে। আচ্ছা 2 দেন, এরপর রান করেন। না দুই দিলে ভাগ করতে পারতেছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনি তো এখানে এই ডব্লিউটা শুধুমাত্র কি 100 জন্যই আপনার এটা আপনি যে ইফটা দিয়েছেন এটা কিন্তু শুধুমাত্র 2 থেকে বড় হবে, 2 এর সমান বা তার থেকে বড় হবে, 100 থেকে ছোট হবে। এটা যদি 100 বেশি নেন তখন কি করবে? আপনার প্রবলেমে যেটা বলা হলো যে রেঞ্জটা দিল ইনপুটের জন্য, আপনার তো এই ইনপুটে ধরেন ওরা চাইছে, ওরা চাইলো যে অন্য
একটা তার চেয়ে বেশি দিল, এই রেঞ্জের বাইরে দিলে তখন কি করবে? এই রেঞ্জের বাইরে দিলে এটা প্রোগ্রাম কিছু আউটপুট দিবে না। না, তাহলে আমি শুনে নেন, তাহলে মোট কথা এটা বলি যে আপনার ইনপুটের রেঞ্জটা তো ইফের মধ্যে পড়ে, কি ভাই? কিছু কিছু ক্ষেত্রে পড়ে। যেমন হচ্ছে আপনি কিন্তু এই ওয়াটারমেলন ওয়াইটা আবার 0 হবে না, 1 হবে না। 1 হলে তো আপনি এটা ভাগ করতে পারতেছেন না। ঠিক আছে, তাহলে এই ওয়াইটটা কি হইতে হবে আপনাকে? অবশ্যই 2 এর সমান বা তার চেয়ে বড় হতে হবে। তাহলে আপনার এখানে যে এই 100 নিচে দিতে আছে ওটা একটু করেন, কাটে দেন। কি ভাই? ওগুলো কেটে দেন, ওর ইকুয়াল 100 ওটা একটু কাটে দেন। দুইটা এন্ড হয়েছে, একটা কাটেন, ওর একটু রান করেন। আচ্ছা, আই থিঙ্ক আমার 2 এর থেকে বড় লাগবে, কিন্তু উপরের রেঞ্জটা বলা যাবে না, যদি এখানে এটা বলে দিয়েছে তারপরেও এটার বাইরে। আচ্ছা, আচ্ছা ঠিক 2 আছে, এর একটু রেঞ্জ রান করেন, সাবমিট করেন। নিয়ন কর্নার কেস আছে, আরেকটা তার মানে এক্ষেত্রে আপনাকে আবার দেখেন, 2 কিন্তু আপনি 2 দ্বারা যদি ভাগ করেন এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? আপনি এক আসে, আপনি আবার 2 এর ভাগ করেন, ধরেন 2 দ্বারা ভাগ করেন, তাহলে 1 আসতেছে। এক আবার এক এক অড নাম্বার, এক শর্ট নাম্বার। দ্যাট তো এই মিন্স এই ক্ষেত্রে আপনার লজিক। তাহলে এই ক্ষেত্রে আপনার কি করতে হবে? 2 এর সমান হবে না। তার মানে 2ও দেওয়া যাবে না, হ্যাঁ, 2 এর সমান হবে না। 2 এর সমান। না না, 2 আপনি যদি 2 ওয়ার্ডটা 2 নেন তাহলে তো এটা আপনি 2 দ্বারা ভাগ করতে পারতেছেন, বাট আপনি তো সমান জোড় সংখ্যা পাইতেছেন। আপনাকে তো বলা হয়েছে যে একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা 2 দ্বারা ভাগ করার পরে আপনি ইভেন সংখ্যা পাবেন, জোড় সংখ্যা পাবেন। জি ভাই, আমাদের 2 নেই, 2 তে নেওয়া যাবে না, কারণ এটা বলে দিছি। 4 সর্বোচ্চ নিতে পারলে 4, কারণ 2 দেন, 3 দিলে নো দিবে। 2 দেন। আহারে লজিক। ঠিক আছে, আপনাদের যখন এভাবে ভুল হবে আপনারা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এভাবে একটু রান করবেন, আবার দেখবেন যে কোন জায়গায় ভুল হইতেছে, কেন হইতেছে। ওই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, দেখবেন যে আস্তে আস্তে কর্নার কেসগুলো বুঝতে পারেন। তাহলে দেখা গেছে যে আপনার কর্নার কেসটা যখন বুঝতে পারবেন তখন আপনি কোডটা বুঝবেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এক গজব লেভেলের লজিক আচ্ছা, বিলটা দরকার। আচ্ছা, আপনাদের আর কারো যদি কোনো সমস্যা থাকে ওর এই প্রবলেমটা নিয়ে তাহলে বলেন, শেয়ার করতে পারেন। আর এটার প্রবলেম বুঝি নাই কি করতে বলছে আসলে। 12 নাম্বার কি আপনি ট্রাই করছেন শাহরিয়ার বাসায়? 12 নাম্বার আমি ঠিকঠাক বুঝতেই পারতেছি না আসলে কি চাইছে এখানে। আমি যতদূর বুঝছি এটা নেগেটিভ আর নন নেগেটিভ নাম্বার চাইছে, মানে সংখ্যা রেখার এই পাশে আর ওই পাশের নাম্বার এই করতে বলছে, বাট তাহার পরে আর কি করতে বলছে এটা খুব একটা বুঝিনি। একটা কাজ করতে পারেন সালাম, তাকে 12 নাম্বার সলভ না করে দিয়ে একটা হিন্টস দিতে পারেন। প্রথমে গল্পটা বুঝায় দেন, তারপর একটা হিন্টস দিয়ে দেন, যাতে তার হেল্প হয়। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু হিন্ট দিয়ে দিই। দেখেন, আপনার ওই গল্পটাও বললে একটু টাইম লাগবে, আমি ওটার গল্পের ভিতরে কি আছে জাস্ট একটু বলে দিই। এখানে দেখেন জি দুইটা ভাইয়া। স্কোর দেওয়া আছে, আপনি ইনপুট আকারে দুটো স্কোর দেওয়া আছে। জি। এখানে বলা হচ্ছে আপনাকে ইনপুট আকারে দুটো স্কোর দেওয়া হবে, যে স্কোর গুলা আপনাকে এই স্কোর গুলা থেকে আপনাকে দুটা সংখ্যা বার করতে হবে। যে সংখ্যাগুলা এই স্কোরে একটা হবে, যে আপনি যে সংখ্যাগুলা বার করবেন ওই সংখ্যাগুলা যোগ করবে একটা প্রথমটা, এবং ওই সংখ্যাগুলোর বিয়োগফল হবে দ্বিতীয়টা। হুম। এবং আপনাকে যে সংখ্যাগুলো বার করবেন ওই সংখ্যাগুলো অবশ্যই আপনাকে নন নেগেটিভ হতে হবে। সংখ্যাগুলো নেগেটিভ হওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ, তার আচ্ছা, মানে এখন কিছু অবশ্যই বুঝতে পারছেন? প্রথমটা। জি ভাইয়া, বুঝতে পারছি আসলে চাইছি কি। এই যেমন গল্পটা দেখেন এখানে আপনার 30 আর 10 কে যোগ করলে 40 হয়, আবার 30 থেকে 10 বিয়োগ করলে 20 হয়। তার মানে এরকম একটা কম্বিনেশন আপনাকে চিন্তা করে বের করতে হবে। জি ভাইয়া। আচ্ছা, ট্রাই করেন। জি ভাইয়া, ট্রাই করি, তারপরে সমস্যা হবে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সালাম।
থ্যাংক ইউ ভাই, আপনাকে। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এখন নেক্সট আমরা যাব। এবার বলেন কার কি প্রবলেম আছে, আর কার? নার্গিস ম্যাম, কি অবস্থা আপনার? ভাই আমার আজকে কোনো প্রবলেম নাই। আপনার ধরিয়ে আজকে নিই। কোনো প্রবলেম নাই? ওকে, আমি আপনার প্রোগ্রেস শিটটা আগে চেক করি, তারপর না, দেখতেছি। চেক করার দরকার নাই, আমি বলে দিচ্ছি আমি আসলে করিনি। আচ্ছা বলেন। ওকে বলেন, আপনি কি কি করেন নাই বলেন। আচ্ছা, আমি সবাইকে দেখাচ্ছি না, জান। না মানে আমি করিনি, মানে আমি আজকে মানে এই সেশনটার পরে ধরবো আর কি। আপনি এই সেশনের পরে ধরবেন? হ্যাঁ। আপনি আচ্ছা, আমি আমি একটু কথা বলি, দেখেন, সেটা হচ্ছে আপনাদের এখন তো ব্যক্তিগত বিষয় হচ্ছে নিবেন, আপনি করবেন করবেন না, না করলে যে আমাদের কিছু হবে এরকম কিছু না। আপনি যদি করেন, প্রতিনিয়ত কন্টিনিউ করেন, আপনারই লাভ হবে। আপনি যদি মনে করেন যে না, এটা আমার লাভ নেই, এই রুমমেটে আমার যে টিমমেট আছে এদের লাভ, এটা কখনো ভাববেন না। এটা হচ্ছে আপনার নিজের লাভ। আপনি যদি না করেন, আমরা কিন্তু আমাদের কাজ এগিয়ে নিয়ে যাবো, আমরা আমাদের কাজ মানে আগায় নিয়ে যাইতেছি। আপনাকে নিজের থেকে ইন্সপায়ার হয়ে আসছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে কেউ যদি মানে ধরেন একদম জিরো, কিছুই জানে না সে, কিন্তু সে প্রোগ্রামিংটা শিখতে চায়, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে প্রোগ্রামিং শেখার জন্য, বাট সে প্রোগ্রামিং জানে না। আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কেন বললাম? প্রোগ্রামিং শেখার জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আমি আবারও সেই স্ক্যামারদের কথা বলবো যারা বলবে যে আরে প্রোগ্রামিং শিখতে অত অত বেশি শিক্ষিত হইতে হয় না, 5-6 পর্যন্ত পড়লেই প্রোগ্রামিং শেখা যায়। এরাও স্ক্যামার। তো আপনি যথেষ্ট এডুকেটেড প্রোগ্রামিং শেখার জন্য। এখন আপনাকে জাস্ট যেটা করতে হবে, ডেইলি লাইভ ক্লাসে জয়েন করতে হবে আর সাপোর্ট সেশনে আসতে হবে। আমরা কোর্সের এমন একটা সিচুয়েশনে আছি যে যেখানে মানে সাপোর্ট সেশনে আপনি যদি জয়েন করেন, আপনি এখান থেকে এমটি ব্রেন নিয়ে যাবেন না, কিছু না কিছু আপনি শিখবেন। এটা 100% ট্রু। তো এখন দেখেন, আমাদের নেক্সট ক্লাস কিন্তু আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার। আপনার হাতে আর 2 দিন সময় আছে মিম, মঙ্গলবার এন্ড বুধবার। আপনাকে এই মঙ্গলবার এন্ড বুধবারে যেই জিনিসগুলো বাকি আছে, আমি নাম বললাম না যেহেতু আপনি চাচ্ছেন না, যে জিনিসগুলো বাকি আছে আপনাকে যদি শেষ করতে হয়, মিনিমাম এই 2 দিনে আপনাকে 10 থেকে 15 ঘন্টা টাইম দিতে হবে। মিনিমাম বললাম আমি, 10 থেকে 15 ঘন্টা। কারণ এর সাথে কিন্তু অ্যাসাইনমেন্ট আছে। যদি অ্যাসাইনমেন্টটা না থাকতো তাহলে আপনার টেনশন ছিল না, কারণ অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো একটু চ্যালেঞ্জিং, আমি নিজেই বলতেছি একটু চ্যালেঞ্জিং, আর এটা হবেই। কারণ আমরা বিশ্বাস করি আমাদের এই সি প্রোগ্রামিং এর কোর্স যে মানে সাকসেসফুল বলার দরকার নাই, কেউ যদি 90% বুঝেও সে বের হতে পারে, তার প্রোগ্রামিং দিয়ে যে কোনো কিছু শিখতে আর সমস্যা হবে না, কারণ তার বেসিক কনসেপ্ট একদম স্ট্রংলি ক্লিয়ার। একদম। তাকে নিয়ে এখন কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখাতে চায়, কেউ মেশিন লার্নিং শেখাতে চায়, কেউ ব্লক চেইন শেখাতে চায়, পারবে। মানে তাকে নিয়ে সে যে কোনো কিছু করতে পারবে। সে তখন একটা ফ্লেক্সিবল, ওই যে কি জানি বলে, রাবার বা মাটি কিছু আছে, যেরকম আকৃতি খুশি দেওয়া যাবে তাকে। এটা আমরা বিলিভ করি। এবং আচ্ছা যারা বের হইছে এই পর্যন্ত, তারা আমি দেখছি তাদেরকেও, তারা ঠিক এই সেম কথাটাই বলছে। আচ্ছা, আমি একটু বলি আপনাকে, কিছু আমি একটু সাজেস্ট করবো যে আপনার যদি ব্যস্ততা থাকে, তার মধ্যে যে আপনি অবসর সময়টুকু পান, এইটুকু আপনি প্রোগ্রামিং এর জন্য বিনিয়োগ করেন, আপনি উপকারী পাবেন। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। সেটাই। ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করি। শিওর। আমার আসলে কারেন্ট চলে গেছে, তো আমি আসলে পিসিতে আর কিছুক্ষণ সাপোর্ট দিতে পারবো, সো কাইন্ডলি যদি আমার প্রবলেমটা একটু দেখতেন হ্যাঁ তাহলে হ্যাঁ, অনেক শিওর ভালো শিওর। হতো। ওকে, শেয়ার করেন। আচ্ছা, দেখা যাচ্ছে কি স্ক্রিন? না, এখনো শেয়ার হয় নাই। সামহাউ স্টিল দেখা যায় কি? না, এখনো আসে নাই। হুম, আসলে ভাইয়া সাপোর্ট ওরকম ভাবে এখন নিচ্ছে আসছে। না তো আসছে ও এখন আসছে। আচ্ছা, হ্যাঁ। ভাইয়া এটা হলো একটা প্রবলেম যেটা আপনি হয়তো বা নতুন মানে নতুন ব্যাচের জন্য ইনক্লুড করেছেন। আমি এটা করছি কিন্তু জাস্ট এখানে বুঝছি না আমার কি ভুল হয়েছে।
মানে আচ্ছা, আমি যেটা সাবমিট করছি পেজটা কিন্তু একটু জুম ভুল। করেন, পেজটা একটু জুম করেন, জুম ইন। ইয়া, ওকে ফাইন। আচ্ছা, রাইট এ প্রোগ্রাম টু কনভার্ট ইঞ্চিস টু ফিট, মানে ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করতে হবে। 36 ইঞ্চি দেয়া আছে, তো 36 ইঞ্চি সমান সমান 3.0 ফিট and 6 ইঞ্চ সমান 0.5 ফিট। ওকে, এখানে 36 and আপনি ডাবল ইনপুট নিয়েছেন কেন? ভাইয়া আমি প্রথমে হলো ফ্লোট নিয়েছিলাম কিন্তু আমার সাবমিট হচ্ছিল না বিধায় আবার ডাবল দিয়ে ফ্লোট করতে কেন হলো। নিবেন? So, ফ্লোটই বা কেন নিবেন আপনি? 36 এটা কি কোনোভাবে দেখে বোঝা যাচ্ছে যে ফ্লোট অর ডাবল? oh God, এখানে টাইপ কাস্টিং করতে হবে। আচ্ছা ভাই, আমি বুঝতে পেরেছি আমার প্রবলেম। থ্যাংক ইউ। আপনি ট্রাই করেন, দেন আমরা আছি, সমস্যা নেই। ওকে মিম, আপনি তো বুঝতে পারছেন রাইট? ইউ মোস্ট ওয়েলকাম। মিম আছেন? জি, পেয়েছি। আমরা চাই আপনি কোর্সটা কমপ্লিট করেন, আমরা সবাই চাই, এখানে যারা আছেন সবাই কোর্স কমপ্লিট করেন, সবাই একটা ভালো জায়গায় যান, দেন C++ শেখেন সবাই। কারণ আমরা কিন্তু চাইলে 40 জন ভর্তি করতে পারতাম, 45 জন ভর্তি করতে পারতাম। তো আমরা এতজন ভর্তি করে আমাদের ইচ্ছা, মানে পার্সোনালি আমার কোনো ইচ্ছা নাই। আমরা খুব কম এনরোল করাই, যাতে করে এরকম পার্সোনালি আমরা কথা বলতে পারি, আপনারা শিখতে পারেন, এটাই। আচ্ছা, এর আপনার যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে আমরা বলতে পারেন যে ভাই আমার এই প্রবলেমটা সমস্যা হচ্ছে, পার্সোনালি নক করতে হবে, সমস্যা নেই, আমি হেল্প হ্যাঁ, করবো। সেটা আমরা তো উইকলি কল সাপোর্ট দিই, এই জন্যই পার্সোনালি কল দেওয়া হয়। আমি নিজে কল দিই, তখন শেয়ার করবেন যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে, যে ভাইয়া আমি হচ্ছে এই জন্য সলভ আগাতে পারতেছি না। দরকার হলে আমাদের মধ্যে কেউ একজন আপনাকে পার্সোনালি গাইড করবে। প্রতিদিন সকালবেলা আপনাকে একটা টাস্ক দিবে, আপনি সেটা ফিল আপ করবেন, পরদিন সে আবার আপনাকে একটা টাস্ক দিবে। দরকার হলে আমাদের টিম মেম্বার থেকে কেউ মানে কোনো একজন কে আমি আপনার হচ্ছে পার্সোনাল মেন্টর দিয়ে দিব, যে সে আপনাকে প্রতি সকালে একটা করে গাইডলাইন দিবে, যে আপু এটা করেন, সারাদিন আপনি করবেন, দেন তারপরের দিন আপনাকে একটা গাইড দিবে। ওর কথা, আপনার যা দরকার হয় এই কোর্স কমপ্লিট করার জন্য আপনি এভরিথিং পাবেন, যদি আপনার সাইড থেকে আমরা সাপোর্ট পাই। ওকে, আপনি জাস্ট একটু সময় দেন, দিলেই হবে। হ্যাঁ। আমাদের আচ্ছা, গ্রুপ করে দিবেন তবে। আপনাদের গ্রুপ করা হবে গিট হাবটা শেখানোর পরে, কারণ তখন আমি হচ্ছে গিট হাবে টিম মেম্বার দিয়ে দিব, দেন টিম লিড থাকবে, সে আপনাদের কোড চেক করবে, দেন মানে প্ল্যানিং আছে, চিন্তা নেই। ভাইয়া আপনি এই ব্যাচে গিটহাবও অ্যাড করেছেন হ্যাঁ, এই ব্যাচে নাকি? গিট হাবও অ্যাড করেছি। ভাইয়া এটা মেবি ওয়েব ডেভেলপমেন্ট না, মানে সি এর সাথে ওয়েব ডেভেলপমেন্টও শেখাবেন? না না না, গিটহাব কোনো ওয়েব ডেভেলপমেন্ট বা এটার সাথে রিলেটেড না। গিটহাব, আপনি গিটহাবটা ইউজ করা হয় জাস্ট কোড গুলোকে রাখার জন্য, স্টোর করার জন্য। ও আচ্ছা। গিটহাব জাস্ট যেমন আপনার হচ্ছে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে আমরা কি করি, ছবি বা আমাদের ফাইলস স্টোর করি, আর গিটহাবটা হচ্ছে কোড স্টোর করার জন্য। এই ভাইয়া ব্যাচ এইটাই কি কি জিনিস এক্সট্রা দিয়েছেন, একটু কাইন্ডলি বলবেন? ব্যাচ 8-এ গিটহাবটা এক্সট্রা আসছে, দেন অ্যাসাইনমেন্ট 2 এর পর আমরা টিম ভাগ করে দিয়েছি, টিম লিডার থাকবে একজন। যেমন ধরেন যারা টপ পারফর্মার থাকবে, ধরেন আমাদের এনরোল করেছে 12 থেকে 13 জন, কারণ আমি যদি 14 জনে অন এভারেজ ধরি, আমি যদি 7টা টিমে ভাগ করি তাহলে এক টিমে 2 জন করে থাকে, বা আমি যদি 3 জন করে ভাগ করি তাহলে হচ্ছে আমার কত, 3 × 5 = 15, কারণ 4 জন করে থাকলো। তো আমরা আমাদের পুরো ব্যাচ থেকে 4 জনকে সিলেক্ট করবো যারা টপ পারফর্মার, এই 4 জনকে আমরা টিম লিডার বানিয়ে দিব 4টা টিমের। দেন তাদের কাজ হবে যে তাদের টিম মেম্বাররা ঠিক মতো সলভ করতে পারতেছে কিনা, দরকার হলে তাদেরকে আমরা আমাদের গুগল মিটের প্রিমিয়ামটাও দিয়ে দিব, যে আপনারা ক্লাস নেন, তাদেরকে বুঝান। এতে করে হবে কি, সবাই একটা গ্রুপ স্টাডিতে যখন আসবেন দেখবেন কারো বেসিক কনসেপ্টের সমস্যা থাকবে না। আর এই 4টা টিমকে আবার লিড দিব হচ্ছে আমি বা আমাদের মেইন যে টিম মেম্বাররা আছে তারা, যে টিম লিডাররা ঠিক মতো আবার কাজ করতেছে কিনা, হয়তো আবার টিম লিডার আবার চেঞ্জ করে দেওয়া হবে। এরকম মোট কথা, কম্পিটিটিভ প্রোগ্রামিং এ টিম যেভাবে হয়, আমরা দরকার হলে এরকমও হতে পারে যে এই ব্যাচ থেকে একটা টিম বের হয়ে যাবে যারা ফিউচারে কন্টেস্ট করবে, আইসিপিসি তে যাবে, ওরকম একটা করার ট্রাই করতেছে। যেমন ধরেন আমাদের, আমি যদি এখনই বলি, এটা প্রাউড করারই বিষয়, এখন যারা টপ পারফর্মার আছে যেমন আব্দুল সালাম, দেন শারহান, তারপর আমি যদি একটু শীটটা দেখি,
এই দুইজন এবং কাছাকাছি আছেন, বাকিরা সবাই কাছাকাছি আছেন। তো এই দুইজন হচ্ছে এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট 1 মানে যেই পর্যন্ত আমাদের ক্লাস হয়ে শেষ করেছে। তো আমাদের আরো দুইজন লাগবে। তো এই দুইজন হচ্ছে যখন আমরা পেয়ে যাব তখন আমরা 4জন পেয়ে গেলাম, তখন 4জন নিয়ে টিম বানাই দিব 2-3টা। দেন জিনিসটা কি হবে, আমাদের ক্ষেত্রে সুবিধা হবে যে আমরা টিম লিডারদের সাথে কন্ট্যাক্ট করব। দেন এই 4জন টিম লিডার থেকে যে টপ পারফর্ম করবে আমরা আমাদের প্রতিটা ব্যাচ থেকে একজন করে আমাদের টিম মেম্বার নেই। যেমন দেখছেন সুমাইয়া আফরিন, সে ব্যাচ 7-এ ছিল, এখন আমাদের টিম মেম্বার। দেন আপনাদের সাপোর্ট সেশন সি প্রোগ্রামিং এ যে নেয় মাসফি, সে ছিল ব্যাচ 5-এর নাকি 4-এর। তো এরকম প্রতিটা ব্যাচ থেকে আমরা টপ পারফর্মারদের আমাদের টিম মেম্বারে নিয়ে নিই। তো লাকিলি এই ব্যাচ থেকে হয়তো বা কোনো একজন আমাদের টিম মেম্বারে চলে আসবেন। এই মোট প্ল্যানিং। আচ্ছা ভাইয়া। ওকে, দেন হচ্ছে মাহফুজ হ্যান্ড রেজ করছিলেন, কি অবস্থা আপনার? ভাই বেঁচে আছি কোনো মতে। আপনার তো বেঁচে থাকার কথা না, যা দেখতেছি। ভাই এখানে হ্যাঁ। ভাই আপনার আজকে বিকেল দুপুরে থেকে আপনার অনলাইনে খুব প্রবলেম করছে। বিকেল বেলা আপনার যখন ওয়ান কম্পাইলারে গেলাম তো ওইখানে আপনার শুরু করতেছে না। পরবর্তী ভিপিএন অফ করে অন করলাম। পরবর্তী সেশনে মানে সেশনে জয়েন করার আগে আমি পিপি 1 তো কমপ্লিট করছি, পিপি 2 তে গেছি। তো পিপি 1 এ গিয়ে পিপি 2 ফার্স্ট প্রবলেম যখন সলভ করতে গেছি, সলভ ঠিকই করি কিন্তু রান করতেছে কিন্তু আপনার সাবমিট হচ্ছে না। পরবর্তীতে 2 তে গেলাম, পর 2 ঠিকই সাবমিট হচ্ছে কিন্তু 1 হচ্ছে না। একটু এটা শেয়ার করে দেখাইতে হবে। আচ্ছা, এখন এই যে প্রবলেমগুলো আপনি ফেস করেছেন, এগুলো কখন ফেস করেছেন এই প্রবলেমগুলো? ভাই আমি কেবল এই আপনার সাপোর্ট সেশনের একটু আগে কেবল পিপি 2 তে যুক্ত হইছি। তো পিপি 2 এর 1টা সলভ করছি, রানও হইছে কিন্তু সাবমিট হচ্ছে না। প্রায় মোটামুটি 3 থেকে 4 বারের মতো করে ফেলছি। ওকে, আপনি স্ক্রিন শেয়ার করেন আগে, আপনার একটু প্রবলেম যদি সলভ দেখতেন করে। তাহলে বেটার হতো। হ্যাঁ হ্যাঁ শিওর, আপনি প্রবলেম শেয়ার স্ক্রিন শেয়ার করেন, শিওর। স্ক্রিন গেছে ভাই? এখনো আসে নাই। কাইন্ডলি যারা পাইথন ব্যাচ থেকে জয়েন করেছেন একটু ওয়েট করবেন, কারণ তাদের প্রবলেমগুলো একটু বেশি। সো আপনারা দেখেন, এনজয় করেন আর কি আমাদের সাপোর্ট গুলো। ভাই আপনার শেয়ার হয়েছে? হ্যাঁ আসছে। ভাই এটা হলো ফার্স্ট প্রবলেম। ফার্স্ট প্রবলেমে ছিল আপনার হলো এই যে ফার্স্ট প্রবলেমে যেভাবে ছিল আমি আউট ইনপুট এইভাবে করেছি। এখন এখানে যখন আমি রান করতেছি তো রান হচ্ছে, বাট যখন আমি সাবমিট করতেছি সাবমিটে ফেল দেখাচ্ছে। ওকে, আচ্ছা আপনি প্রবলেম স্টেটমেন্টে যান। আচ্ছা ওকে, আমি আপনাকে একটা কোশ্চেন করি। 14 নাম্বার লাইন, 16 নাম্বার লাইন এবং 18 নাম্বার লাইনের দিকে একটু তাকান। আপনার কাছে আশেপাশে দূরবীন আছে? ছোটকালে দূরবীন দিয়ে খেলছিলেন? জি ভাই। আচ্ছা হ্যাঁ, আমি একটু একটু বলি, আপনি তার আগে একটু আউটপুটটা দেখেন, আপনার আউটপুটের লাইনগুলো কেমন। হ্যাঁ, আপনি একটু আমাদের প্রবলেমের আউটপুটটা দেখেন। এই আউটপুটটা আসার জন্য আপনি যে কোডটা লিখেছেন সেটা কি সত্যিই রাইট? আপনি ভালো মতো আগে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা দেখেন। আপনাকে আমি কোড চেঞ্জ করতে বলি নাই, কোড ঠিক আছে, আপনার কোনো জায়গায় চেঞ্জ করতে হবে না, লাইন মাইন সব ঠিক আছে। আপনি আমাদের প্রবলেম স্টেটমেন্টের আউটপুটের দিকে তাকান, স্পেসিং জি গুলোর ভাই, দিকে বলেন। খেয়াল করেন। হ্যাঁ, স্পেসিং এর গুলোর দিকে খেয়াল করেন। এখানে যেরকম ভাবে স্পেসিং গুলো আছে আপনি কি সেরকম ভাবে স্পেসিং গুলো দিছেন? মাহফুজ ভাই দেখেন, আপনার কোডের কোনো সমস্যা নাই, আপনার তিন টাইপের ভিতরে একটু সমস্যা আছে। আপনি জাস্ট এইটুকু একটু চেক করেন, আউটপুটের সাথে মিলাই নিলে আপনার ঠিক হয়ে যাবে। তিন টাইপের আচ্ছা, ভিতরে দেখ সমস্যা। আমি আপনাকে একটা কোশ্চেন করি মাহফুজ, আপনার কি মনে হয় এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এই যে লেখাগুলা আউটপুটে তাকান, আপনার কোডে না, আমাদের প্রবলেম স্টেটমেন্টের আউটপুটে তাকান। এখানে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এই লেখাগুলোর আগে কি কোনো স্পেস আছে? আপনার কি মনে হয়? ভাই এটা স্পেস দিয়েও করছি, না দিয়েও করছি, তাও হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি না দেন, দিবেন কেন? এটা ইলজিক্যাল কাজ করা যাবে না।
হ্যাঁ, এবার আপনি রান করেন, সাবমিট করেন, দেখি কি হয়। ভাই এটা করছি ভাই, তাও হচ্ছে না, 4 বার আমি তো সমস্যা নাই, করছি। সমস্যা নাই, দেখতেছি, এখন দেখতেছি, সমস্যা নাই, আপনি টেস্টে যান। কিন্তু আপনি এর আগে যেটা করছিলেন ওটা পুরো গোজামিলের মতো, না বুঝেই দিছিলেন। ভাই না এখন দেখি বুঝলাম, প্রথমে এভাবে করছিলাম, পরবর্তীতে স্পেস দেখতেছি যেহেতু ফাঁকা লাগতেছে হালকা, এটার জন্য হবে না। ওই সময়টা ফাঁকা, মানে ওটা আপনার স্পেস দিয়ে ওটাই আপনার রান করে দেখাইছি। কিন্তু ফার্স্ট আমি এইভাবে 3 বার চেক করছি, যেভাবে রান করা আছে কোড। আচ্ছা, আপনি প্রবলেম স্টেটমেন্টে যান, আপনার প্রবলেম পাইছে, জি ভাই বলেন। বানানগুলো চেক করেন। বানান বলতে ভাই আপনার সামস অফ এডি ইডি 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 সব। সবকিছুর বানান চেক করেন, বানান চেক করেন। মানে আপনারা জিনিসটা এরকম হয়েছে আপনাদের যে আপনারা হচ্ছে সারাদিন বাসায় ট্রাই করেন, দেন ডাক্তারের কাছে আসেন, আপনাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার আগেই হচ্ছে সলিউশন বের হয়ে যায়। ভাই আর ইউ এর জায়গায় দিই নাই শুধু। আপনাদেরকে তো আমি সবসময় বলি যে আউটপুট ফরম্যাটটা চেক করেন। আউটপুট ফরম্যাট না হলে তো আপনি কোনো কাজ করতে পারবেন না। আচ্ছা, কার্সর এত নড়তেছে কেন আপনার? ভাই নড়তেছে না, আচ্ছা, এটা এত সহজ একটা প্রবলেম, এটা দেখলাম মানে আউটপুট না দেখার কারণে এই অবস্থা। ওকে, তাহলে আপনি হচ্ছে নেক্সট প্রবলেমগুলো ট্রাই করেন, স্ক্রিন শেয়ারটা অফ করতে পারেন। ভাইয়া আমি দেন আরেকবার একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, শেয়ার করেন। এরপরে আমরা হচ্ছে পাইথনের ব্যাচের একজনকে সলভ করে দিব, যাতে আমার করে স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখন আসে নাই। উম, এখন হ্যাঁ আসছে। আসছে। ভাইয়া আমি তো এটা ঠিক করেছি, বাট স্টিল এটা মানে নিচ্ছে না। আচ্ছা, একটু দেখি আমি, দাঁড়ান। ইন্টিজার ইঞ্চি, ফ্লোট হচ্ছে ফিট নিয়েছেন, ঠিক আছে। ইঞ্চ ডিভাইডেড বাই 12, কারণ আপনার ইঞ্চটা হচ্ছে ইন্টিজার ইঞ্চের আর বানানটা 12টা হচ্ছে ইন্টিজার। আচ্ছা, ইঞ্চের আনিকা স্পেলিংটা আপু ভুল নিছি। বুঝতে পারছেন আনিকা? হ্যাঁ ওটা তো হ্যাঁ। হ্যাঁ, আনিকা, আপনার মিস্টেক, আপনি আপনার মিস্টেক খুঁজে পাইছেন? ওকে। জি ভাইয়া, আমার একটা চলে আসছিল। হাইপার হয়েন না, দেখেন আপনাদের যে প্রবলেম গুলো হচ্ছে, আপনারা খুবই তাড়াহুড়া করতেছেন এন্ড হাইপার হয়ে যাচ্ছেন। প্রোগ্রামিং তাড়াহুড়া বা হাইপারের কিছুই নাই, ঠিক আছে। আমি আমার অফিসে যেটা আমাকে যে প্রজেক্টটা দেয়া হয়েছে, আমি আজকে হচ্ছে একদিন এক্সটেন্ড নিয়েছি, কারণ শেষ করতে পারি নাই। সো আমি বলেছি যে আমার আরো একদিন টাইম লাগবে, আহ, সময় লাগবে আমার। পরে বলতেছে একদিন না, আপনি 3 দিন টাইম নেন, সমস্যা নাই, বি রিল্যাক্স, রিল্যাক্সে কাজ করেন। সো প্রোগ্রামিং ফিল্ডে হচ্ছে তাড়াহুড়া, হাইপার, মেন্টাল স্ট্রেস, তারপর আশেপাশে প্রচন্ড হইচই হচ্ছে, সেখানে বসে আপনি কোড করতেছেন, এটা পসিবল না। আপনাকে খুব নীরব থাকতে হবে। দেখবেন আপনি যদি কোনো আইটি ফার্ম ভিজিট করেন, দেখবেন আইটি ফার্ম গুলো একদম পিন ড্রপ সাইলেন্ট থাকে, সবার কানে ইয়ারফোন, ওই যে হেডফোন। সবাই কি সবসময় গান শোনে না? ওই হেডফোন গুলো মাঝে মধ্যে সাউন্ডের জন্য ইউজ করা হয়, যাতে বাইরের কোনো সাউন্ড না আসে। একদম পিন ড্রপ সাইলেন্ট থাকা লাগে, কারণ এখানে সব ব্রেন দিয়ে কাজ করে, কেউ হচ্ছে হাতে কলমে বা শরীরে কোনো কাজ নাই। আমরা হচ্ছে মাঝে মধ্যে উঠে 1 ঘন্টা পর পর উঠে একটু হাঁটাহাঁটি করি, জাস্ট বিকজ আমাদের যাতে কোনো জায়গায় ব্যথা, পেইন ফিল না হয়। বা সারাক্ষণ অ্যাসিডে থাকি, মাঝে মধ্যে দেখা যায় হাত পা জমে যায়, তখন আমরা উঠে একটু হাঁটাহাঁটি করি। গরম পানি বা সবসময় তো চা খাওয়া যায় না, গরম পানি। তো যেটা বুঝাতে চাচ্ছি, প্রোগ্রামিং জিনিসটা খুবই আহ ঠান্ডা মাথায় করতে হবে। আপনাদের যে মিস্টেক গুলা হচ্ছে, এর কারণ হলো আপনার তাড়াহুড়া করতেছেন। হ্যাঁ হ্যাঁ, আমার তো সব শেষ হয়ে গেল, সবাই শেষ করতেছে, আমি তো পারতেছি না, আমার পিপি এতগুলা বাকি, আমি কখন শেষ করব। এর কারণটা হলো যে আপনারা কনসিস্টেন্স টাইম দিতেছেন না। আজকে হয়তো বা 3 ঘন্টা দিতেছেন, আগামী 3 দিন টাইমই দিচ্ছেন না। এরকম হচ্ছে আপনাদের ব্যাপারগুলা। এখন আপনি বলতে পারেন, ভাই আমার ইউনিভার্সিটি আছে, ভাই আমার স্কুল আছে, ভাই আমার কলেজ, ভাই আমার হচ্ছে এক্সাম, ভাই আমার অ্যাসাইনমেন্ট, এগুলো সবারই আছে, আমারও ছিল, আপনারও থাকবে, ভবিষ্যতে যারা আসতেছে তাদেরও থাকবে। আমারও সারাদিন অফিস ছিল, 10টা থেকে 7টা পর্যন্ত অফিস ছিল। আমি বাসায় এসে মিটিং ছিল 2টা, সেটা শেষ করলাম। স্টিল আমি হচ্ছে এখনো মানে রেস্ট নেওয়ার জন্য বসি নাই, এন্ড এটা কন্টিনিউ হবে রাত 2টা পর্যন্ত।
দেন আবার আমাকে সকাল 7টায় উঠতে হবে। সো আই ক্যান স্লিপ, মনে হয় না আমি 6 ঘন্টার উপর ঘুমাতে পারি, বেশিরভাগ 5 ঘন্টায় ঘুমানো হয়। তো আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে বাট আমি তো আমার প্রবলেমটা তো ভিন্ন এখানে। আপনার আমার তো প্রবলেমটা কিছু আমার প্রবলেমটা ভাইয়া তো এখানে টোটালি ভিন্ন, তাই না? ভিন্ন না, সবারই একই রকম সমস্যা হয়। কিছুক্ষণ আগে আরেকজনের আপনার মতোই প্রবলেম হচ্ছে। ওয়েল ভাইয়া, আমি আপনাদের ব্যাচের না, ফার্স্ট অফ তা- অল। সেকেন্ড, আমি অসুস্থ ছিলাম কিছুদিন। সো ওইটার জন্য আমি কিছু বলিনি আমার আনিকা, আমি ওইটা ভাইয়া আমার ব্যাচের সবাই অলরেডি এগুলো কাভার করে ফেলছে, কিন্তু আমি কাভার করি নাই। দ্বিতীয়ত আমারই ব্যাচমেট, সে আপনার টিমে অলরেডি ইনক্লুড হয়ে গেছে, বা সেই প্লেসটা আমার থাকা উচিত ছিল। ইট আচ্ছা আচ্ছা কাইন্ডা মেক মি ডিপ্রেসড। আপনি আপনার মাথা থেকে মনে করেন যে ওই জিনিসটাকে বার করতে হবে। আপনি ওইটা চাপই মনে করেন যে এই কোডগুলো থেকে ভুল করতেছেন। আপনি আচ্ছা আস্তে ধীরে আগান। ব্যাপারটা দেখেন আনিকা, আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বলি। আহ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ডিপ্রেশন এই জিনিসটা যতদিন পর্যন্ত মানুষ না জানে ততদিন পর্যন্ত সবাই ডিপ্রেসড হয়। সাপোজ ধরেন আহ, আমি আমার একটা এক্সাম্পল দিই। ধরেন আমার ইউনিভার্সিটিতে আমরা 5 জন ফ্রেন্ড একসাথে জয়েন করছি, সিএসসি তে ভর্তি হয়েছি, ধরেন আবার আমি ভর্তি হলাম। এখন কি হয়েছে, হুট করে ভর্তি হওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেছি, আমি 2 সেমিস্টার কন্টিনিউ করতে পারিনি। যেমন আমি কোভিডের সময় 2 সেমিস্টার কন্টিনিউ করতে পারিনি। আমার কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করার কথা আরো 8 মাস আগে। 8 মাস আগে আমার আমার যারা ব্যাচমেট তারা হচ্ছে অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি বাকরি নিয়ে বিয়ে শাদিও করে ফেলছে। তো আমি কিন্তু 8 মাস পরে বের হয়েছি। এখন আপনার কি মনে হয়, এম আই ফেলিওর, বা আমি কি পিছিয়ে আছি? ব্যাপারটা হচ্ছে তারা তাদের টাইম জোনে আছে, আমি আমার টাইম জোনে আছি। আমি আমার অসুস্থতার কারণে আমার জাস্ট টাইম জোনটা পিছাইছে, আমার সময়ও পেছায় নাই, আমার সময় নষ্টও হয় নাই। কারণ লাইফে অসুস্থতা, ব্যস্ততা, বিভিন্ন ইভেন্ট আসবেই, সেগুলো যখন শেষ হয়ে যাবে আবার স্টার্ট করবেন। এমনও দেখবেন যে আপনার সাথে, যেমন ধরেন আপনি যখন স্কুলে পড়তেন, আপনার যারা ফ্রেন্ড ছিল এখন কি তারা সবাই পড়ালেখা করে? যেমন আমি আমার স্কুলে, প্রাইমারি স্কুলের কথা বললে আমাদের ব্যাচ থেকে মাত্র এখন 4 জন মাত্র স্টাডিতে কন্টিনিউ আছে, 4 জন অনলি, যেখানে ছিল 60+, মাত্র 4 জন রানিং স্টুডেন্ট। যেমন আমি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছি, অথবা কিছুদিনের মধ্যে মাস্টার্সে অ্যাডমিট হবো, তার মানে আমিও তখন রানিং স্টুডেন্ট, আবার রানিং স্টুডেন্ট হয়ে যাব। তো তাহলে আপনার কি মনে হয় তারা হচ্ছে পিছিয়ে আছে আমার চেয়ে? না, তারা পিছিয়ে নেই, আমিও পিছিয়ে নেই। তারা হয়তো বা পড়ালেখা করেনি, অন্য কিছু করছে, বিজনেস করছে। আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে এসএসসি পর মালয়েশিয়াতে চলে গেছে, এয়ারপোর্টের একটা পোস্ট ছিল, এখানে জব করে, এখন আমার চেয়ে ভালো আছে, আমাদের সবার চেয়ে ভালো আছে। তার মান্থলি স্যালারি এখন 6 ডিজিটের উপরে, আর আমরা মাত্র বের হয়েছে। তা আপনার কি মনে হয় সে আমাদের চেয়ে আগে গেছে? না, যে যার টাইম জোনে আছে। আপনি আপনার অসুস্থতার কারণে ব্যাচ 7 কন্টিনিউ করতে পারেন নাই, ব্যাচ 8-এর সাথে কন্টিনিউ করবেন, বা তখন কন্টিনিউ করতে পারেন এখন করবেন। কে আপনার চেয়ে আগে গেছে, কে আপনার চেয়ে নিচে চলে গেছে, সেগুলো ভেবে ডিপ্রেস হয়তো লাভ নাই, সেগুলো ভেবে আলটিমেটলি কোনো লাভ আছে? সেগুলো ভাবলে কি আপনার পিপি 2 একটা শেষ হয়ে যাবে, নাকি অ্যাসাইনমেন্ট 2 একটা কম করা লাগবে? এগুলো ভেবে তো লাভ নাই, আপনার কাজ আপনারই করতে হবে। সে যেমন তার কাজ করে, তারা যেমন তার কাজ করে কমপ্লিট করছে, আপনিও আপনার কাজ করে কমপ্লিট করেন। আর আপনি অসুস্থতা দোষ দিতে পারেন, অসুস্থতা দোষ দিয়ে তো লাভ নাই। অসুস্থ আমিও হই, যেমন আজকে আমাদের মাসফি সাপোর্ট সেশন নিতে পারেনি, দ্যাটস ওয়াই আমাকে হচ্ছে এখন 2টা ক্লাসের লোড নিতে হচ্ছে। এখন আমিও তো এরকম হতে পারি, কালকে হচ্ছে অসুস্থ হয়ে যেতে পারি। অসুস্থতা লাইফের অংশ, অসুস্থ যখন হব ক্লাস অফ থাকবে, সেশন অফ থাকবে, এই সেশন পরে নিব, বা আপনাদেরকে বলে দিব যে কালকে সাপোর্ট সেশন হবে না, এটা আমরা অন্য দিন নিব, শেষ, সমস্যার সমাধান হয়ে গেল। অসুস্থতা হয়েছি এই জন্য হচ্ছে আমি আপনাদের ক্লাস নিতে পারি নাই, বা আমি একটু পিছিয়ে গেছি, আমার ফ্রেন্ড আগে গেছে এই জন্য ডিপ্রেসড হয়, এগুলো কিছু মানে, এগুলোর কোনো মানে নাই। এগুলো লাইফের অংশ, আপনাকে অংশ মেনে নিয়ে আগাইতে হবে, এখানে ডিপ্রেস হওয়ার কিছু নাই। আপনি প্রবলেম সলভ করেন, ঠিক আছে আনিকা? জি ভাইয়া, বুঝতে হ্যাঁ, এত পেরেছি। ডিপ্রেস হওয়ার কিছু নাই লাইফ নিয়ে। হ্যাঁ, ওকে ফাইন। আমরা কার কাছে যাই নাই? সবার কাছেই গেছি মোটামুটি। ওকে, নাও আবুল কালাম ভাই আছেন? আবুল কালাম ভাই আছেন? ভাইয়া, জাস্ট একটা কোয়েশ্চেন। বলেন। ভাইয়া, যেহেতু আমার মানে পরীক্ষা চলছে,
তার জন্য আপনি যদি একটু বলতেন যে মিনিমাম কিরকম টাইম স্পেন্ড করা উচিত, তো আমি একটা মানে রুটিন বানাতে পারতাম এটার জন্য। মানে আমার অ্যাসাইনমেন্ট 1 আর পিপি 3 এর 12 নাম্বারটাই শুধু বাকি। তো কিরকম টাইম মানে এক্সপেন্ড করা উচিত? আপনার কোশ্চেন আমি বুঝি না, একটু আমাকে আরেকবার বলবেন। মানে আপনি একজনকে যে উদাহরণ দিলেন মিনিমাম 10 থেকে 15 ঘন্টা লাগবে এটা সলভ করতে, তো আমার কিরকম সময় লাগতে পারে, কারণ আমার শুধু অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্ট 1 কি পুরোটাই বাকি? জি ভাইয়া। আপনাদের এক্সাম কবে? ভাইয়া এক্সাম 20 তারিখ আছে। আচ্ছা দাঁড়ান, আপনাদের অ্যাসাইনমেন্ট 1 এ কয়টা প্রবলেম আছে? লেটেস্ট আমি দেখি নাই এখনো। ভাইয়া 10টা। একটা প্রবলেম মনে হয় এক্সট্রা আসছে, 10টা। ওই রাউন্ড কি বলে রাউন্ড ফাংশনের, সেটা এখনো আর কি এখানে করানো হয় নাই। হ্যাঁ ওইটা তো কালকে ওই ভাইয়া দেখাই দিল সৈকত ভাই। হুম, জি ভাই আমার নেটের জন্য আমি থাকতে পারিনি। ওকে, রেকর্ড আপনার ক্লাসটা এক্সাম দেখে কবে শাহরিয়ার? হ্যাঁ এক্সাম শাহরিয়ানার 20 তারিখ। জি ভাই। 20 তারিখ, 15, আজকে হচ্ছে 15 তারিখ। ওকে, না ভাই ওটা সমস্যা নেই, পড়া দিনে বাকি সারা রাত পড়ে রয়েছে, মোটামুটি কিরকম টাইম লাগতে পারে আর কি, তাহলে বুঝতে পারতাম যে রাত এখানে কতটা। প্রতিটা প্রবলেমেরই হিন্টস দেয়া আছে অ্যাসাইনমেন্ট 1 এ। জি যেমন ভাই। অ্যাসাইনমেন্ট 1 এ সবচেয়ে বেশি হিন্টস থাকে, বেশিরভাগ প্রবলেমই সলভ করে দেয়া আছে এখানে। আপনারা জি হয়তোবা ভাই। জানেন যে হিন্টসে ক্লিক করলে জি আপনাদেরকে ভাই বাট ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে, হিন্টসটা, সেটার প্রবলেমের সলিউশন ভিডিও দেয়া আছে। হ্যাঁ, জি ভাই বাট হিন্টস দেখার আগে একটু ট্রাই তো করা উচিত মানে। মিনিমাম 1 ঘন্টা ট্রাই করা উচিত, কারণ এখানে লেখাই আছে, আমি কিন্তু একদম বোল্ড করে দিয়েছি, ফর ইচ প্রবলেম ট্রাই টু গিভ অ্যাট লিস্ট 1 আওয়ার টু সলভ ইট অন ইওর ওন। তো এটাও মিনিমাম 10 থেকে 15 ঘন্টা। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, তো আপনি হচ্ছে ট্রাই করেন যে আপনার যেহেতু হাতে সময় কম, এক্সাম আছে, আপনি 1 ঘন্টা না ট্রাই করে 30 মিনিট ট্রাই করেন। তো আপনি যদি অ্যাটলিস্ট 30 মিনিট এখানে টাইম দেন, তাহলে এখানে প্রবলেম আছে 10টা, তার মানে 300 মিনিট। তো 300 মিনিট আপনি 60 দ্বারা ভাগ করেন, কতক্ষণ হয়? ভাই দরকার হলে আমি 300 মিনিটের জায়গায় 600-700 মিনিট দিতে প্রস্তুত, বাট এভাবে করে মানে না শিখে চাইতে ইচ্ছুক না। কারণ এখানে অনেকে আছে হয়তো তাদের কেরিয়ার এর জন্য করতেছে, বাট আমি কেরিয়ারের ফোকাস না, আমার জাস্ট ভালো আচ্ছা লাগে এই কারণে আমার শিখাটা দরকার। এই জন্য হাউ আচ্ছা মিনিট মানে কত টাইম লাগলো এটা আমার যে খুব একটা ম্যাটার করে না। হ্যাঁ পরীক্ষা আচ্ছা। আছে, দিনে টাইম নাই, বাট রাত পুরোটাই পড়ে রয়েছে। হুম হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার মানে কি বলবো সেটাকে, আহ, বাংলা জানি কি বলে, নিয়ত বা আমি যদি গোল বলি, আপনার গোল বা উদ্দেশ্যটা একদম পিওর। তো আপনি টাইম দেন, এবং এইরকম উদ্দেশ্য থাকলে ভালো। আমি আর কিছু বলতে চাচ্ছি না, বেশি বললে সমস্যা। আপনি হচ্ছে আগান, ঠিক আছে? আপনার এক্সাম আছে, আপনি আগান। ইনশাল্লাহ আপনি শেষ করতে পারবেন। কারণ দেখেন, উইকে মাত্র 2টা ক্লাস হয়, আর আপনাদের নেক্সট উইকে মেবি 3টা ক্লাস হতে পারে। আমি শিওর না এখনো, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখলাম যে নেক্সট উইকে 3টা ক্লাস হতে পারে। কারণ নেক্সট উইকে আমি একটু ব্যস্ত থাকবো, আমার এটা বলবো একটু পরে, আমার পেপার পাবলিকেশনের জন্য। তো এই জন্য আমি নেক্সট উইকে 3টা ক্লাস নিয়ে দেন ওইদিকে একটু টাইম দিব। আহ, কারণ আমার একটা পেপার পাবলিশ হতে যাচ্ছে মেশিন লার্নিং এর উপরে, যেটা আমি হচ্ছে আপনাদের হয়তো পাইথনের ব্যাচে বলেছি। আহ, মানে আমার ইউনিভার্সিটি ডিফেন্স যে বলে, ডিফেন্সটা কি? ডিফেন্স, হ্যাঁ আমি বলতেছি। তো পেপার পাবলিশ হতে যাচ্ছে আমার মেশিন লার্নিং এর উপরে, তো এটা নিয়ে আমি একটু ব্যস্ত থাকবো। তো এই জন্য আমি নেক্সট উইকে আপনাদের 3টা ক্লাস নিয়ে নিব। আই থিঙ্ক বুধবারে ক্লাসটা দিতে পারি, বুধ, বৃহস্পতি আর শুক্র, 3 দিন। তো আপনাদের ক্লাস হবে হচ্ছে 5, 6 এবং 7, 3টা ক্লাস আমি নিয়ে নিতে পারি। আমি একটা ক্লাস এক্সট্রা নিচ্ছি এই জন্য, কারণ পাবলিকেশনের জন্য আমাকে হচ্ছে প্রেজেন্টেশন দিতে হতে পারে, ঢাকার বাইরে যেতে হতে পারে প্রেজেন্টেশনের জন্য। সো এই জন্য আমি আগে থেকে নিয়ে রাখবো, যাতে করে ক্লাসগুলো না হয়। কারণ পাবলিকেশনের জন্য অনেক জায়গায় যেতে হয়, অনেক প্রেজেন্টেশন দিতে হয়, অনেক মিটিং থাকে। সো এই জন্য তো দোয়া করবেন আমার জন্য। নামের সাথে একটা ট্যাগ ওয়েট করতেছে, সেটা হচ্ছে অথর। ইঞ্জিনিয়ার ট্যাগ অনেক আগেই হয়ে গেছে, এখন অথর ট্যাগটা আসবে। সো আমি নিজে অনেক এক্সাইটেড, কারণ এই অথর ট্যাগটা হচ্ছে ব্যাচেলারে পাওয়াটা অনেক গর্বের বিষয় আর কি। তো এখন হচ্ছে আচ্ছা, ডিফেন্সের ব্যাপারটা। ডিফেন্স হচ্ছে ডিফেন্স অনেক ধরনের আছে, থিসিস ডিফেন্স, তারপর প্র্যাকটিকাম ডিফেন্স, এই দুইটাই হয় ব্যাচেলারে।
থিসিস ডিফেন্সটা হচ্ছে আমি যেটা করেছি রিসার্চ আর কি মেশিন লার্নিং এর উপরে। তো আপনি আপনার এটা 1 বছর সময়কাল থাকে, 1 বছরের মধ্যে একটা রিসার্চ করতে হয়, একজন সুপারভাইজার থাকে। রিসার্চটা একাও করা যায় বা টিম মেম্বার নিয়েও করা যায়, দুইজন, বাট একা করাটা খুবই রিস্ক। তো আমরা দুইজন ছিলাম। আপনি এই 1 বছরে যে রিসার্চটা করবেন, 1 বছরে আপনি কি কি রিসার্চ করেছেন, আপনি রিসার্চ করে কি নতুন ইনভেনশন করতে পারছেন যেটা পুরো ওয়ার্ল্ড ইউজ করতে পারবে। মানে মোট কথা একটা রিসার্চ মানে হচ্ছে আপনি পুরো ওয়ার্ল্ডকে কিছু একটা দিয়ে যাচ্ছেন, নতুন কিছু ইনভেনশন। তো এই ইনভেনশনটা আপনি কি করেছেন বা আপনার এই ইনভেনশনের সাকসেস রেট কতটুকু, যেটাকে অ্যাকিউরেসি বলে। যেমন আমার রিসার্চের অ্যাকিউরেসি হচ্ছে 88%, তো আমি সেটাকে 92 or 3-তে নেওয়ার ট্রাই করতেছি। তো 90-র উপরে থাকাটা ভালো, 88 আছে, তো 88 নিয়েও পাবলিশ করা যায়। আর এই যে যাবতীয় জিনিসগুলো আপনি থিসিস বা রিসার্চ করেছেন, এটা একটা প্রেজেন্টেশন হয়। তো ওই প্রেজেন্টেশনে আপনাকে আটকানোর চেষ্টা করবে, মানে যদি আমি সরাসরি বলতে চাই আপনার ভুল ধরার চেষ্টা করবে, এবং আপনি যদি সত্যি আটকে যান তাহলে আপনাকে এক্সটেন্ড করে দিতে পারে, মানে আপনাকে আবার রিসার্চ করতে হবে আবার 1 বছর। ডিফেন্স মানে হলো ওই যে আমরা বলি না যে ছোটবেলায় বলতাম সাদা ফেল করাই দিছে, তো সত্য কথা ওই ডিফেন্সে একটা রিয়েল সিনারিও দেখবেন যে আপনাকে ফেল করানোর চেষ্টা করতেছে বা আপনাকে আটকানোর চেষ্টা করতেছে। বাট যদি আপনি নিজে থেকে সবকিছু করেন বা নিজে থেকে বুঝে সবকিছু করেন, কোনো জায়গা থেকে কপি না করেন, জিনিসটা বুঝে করেন, আপনাকে আটকাবে না বা আটকানো পসিবলও না। তো এটা হচ্ছে থিসিস ডিফেন্স। আর প্র্যাকটিকাম ডিফেন্সটা হচ্ছে আপনি ইন্টার্নশিপে যাবেন, ইন্টার্নশিপে গিয়ে একটা প্রজেক্ট করবেন, ওই প্রজেক্ট থেকে আপনাকে কোশ্চেন করা হবে, আবার আপনাকে আটকানোর চেষ্টা করা হবে। অ্যান্ড সবচেয়ে বেশি আটকায় এই প্র্যাকটিকাম ডিফেন্সেই, সবচেয়ে বেশি আটকায়। একবার আটকায় দিলে 6 মাস, কারণ 6 মাস আপনাকে আবার থিসিস মানে ভাগ্য ভালো থাকলে যদি যেটাকে প্র্যাকটিকাম বোর্ড বলে, মানে যে 10-12 জন স্যার থাকে, টিচার থাকে, আপনার যদি কপাল ভালো হয় তাহলে আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি 1 মাস পরে আবার আসো, মানে 1 মাসের এক্সটেন্ড আর কি। 1 মাস আপনি আবার প্রজেক্টটাকে গোছাইলেন, যে কারেকশন গুলো দিল সেই কারেকশন গুলো করলেন, করে আবার আপনি আসলেন, এসে আবার আপনি ডিফেন্স দিলেন, আবার আপনাকে আটকানোর চেষ্টা করবে। যদি দেখে যে না আপনি ঠিক আছে, এবার প্রজেক্ট ঠিক আছে, তখন আপনাকে হচ্ছে তারা পাস করাই দিবে। এন্ড এটাই হলো আর কি ডিফেন্স, নামটা এই জন্যই আসছে যে ডিরেক্টলি বলতে গেলে আপনাকে আটকে আনার চেষ্টা করবে এবং আপনাকে সেটা ফেস করতে হবে, অ্যান্সার দিতে হবে। মাঝে মধ্যে হাত পা কাঁপা শুরু করবে, স্যারাই আপনাকে বলবে বি রিল্যাক্স, কুল থাকো। যেমন আমার থিসিস ডিফেন্সের সময় মনে আছে আমার টিমমেট খুবই নার্ভাস হয়ে গেছিল, দেন তার প্রেজেন্টেশনের পার্টটা আমাকেই দিতে হয়েছে, আমিই দিছি। আমি বললাম তুমি রিল্যাক্স করো, ও খুবই নার্ভাস হয়ে গেছিল, সো আমাকে নিয়ে যেতে হয়েছে। তো এরকম হবে মাঝে মধ্যে, দেখবেন আপনার টিমমেট হচ্ছে একদম নার্ভাস হয়ে হাত পা কাঁপা শুরু করে দিছে, মাঝে মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যায়, কারণ এটা খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন থাকে। কারণ আপনি বুঝতেছেন যে আপনাকে যদি 6 ক্রেডিটের কোর্সে যদি ফেল দেওয়া হয় তাহলে ইটস মোর অর লেস 40K। মানে এটা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির উপর নির্ভর করে। যদি প্রাইভেট ইউনিভার্সিটি, আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো যদি আমাকে ফেল দেওয়া হয় মোর অর লেস 40K আর 50K জরিমানা আসবে। মানে আমাকে আবার কোর্সটা নিতে হবে, আবার রিসার্চ করতে হবে, হিউজ একটা অ্যামাউন্ট, আবার টাইম, আমার গ্রাজুয়েশন পেছাচ্ছে, আমি পেছাচ্ছি। তো এইগুলোই, বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, এটাই তো। আবুল কালাম ভাই আপনি কি আছেন? আপনার জন্য আমি ওয়েট করতেছি ভাইয়া, আমাদের সি এর ব্যাচের মোটামুটি সাপোর্ট শেষ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমিও আপনার জন্য ওয়েট করতেছি ভাইয়া। ও আমি একটু আগে আপনাকে ডেকেছিলাম, হয়তো বা আপনি নেট প্রবলেম ছিল আপনার বা আমার। ভাইয়া আমি প্রবলেম গুলো আমি সলভ করেছি আজকে। আচ্ছা, হ্যাঁ আমি দেখতেছি আপনার প্রোফাইল, আপনি PP1 এন্ড PP2 সলভ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের সিলেবাসটা যদি আমি একটু দেখি, PP2 ভাইয়া এন্ড আনিকা বলেন। ভাই আপনি সি প্লাস প্লাস এর কোনো কোর্স করান না? সি প্লাস প্লাস আপনাদের এই ব্যাচ, সি ব্যাচটা শেষ হলে সি প্লাস প্লাস আসবে। আমরা মূলত সি প্লাস প্লাস বাইরে থেকে স্টুডেন্ট নেই না, আমরা আমাদের রানিং যারা থাকে যেমন আপনাদের এই সি প্রোগ্রামিং এর ব্যাচে যারা আছে তারা, মানে ধরেন আপনাদের কোনটা কত নাম্বার ক্লাস, ধরেন
12 নাম্বার বা 13 নাম্বার ক্লাস যখন চলে আসবেন আপনারা, হয়তো বা সবাই তখন থাকবে না, অনেকে কোর্স ছেড়ে দিবে, যেই 4-5 জন থাকবে, মানে এটা আপনার শুনতে অনেক খারাপ লাগলো, এটাই হয়। হয়তোবা যে 4-5 জন থাকবে তাদেরকে আমরা প্রপোজাল দিব যে আপনারা কি আমাদের কাছ থেকে সি প্লাস প্লাস শিখতে চান কিনা। যদি তারা রাজি হয়, দেন ব্যাচ 7-এ যারা আছে, ব্যাচ 6-এ যারা আছে, তাদেরকে আমরা জিজ্ঞেস করব আপনাদের এখান থেকে কেউ সি প্লাস প্লাস শিখবেন কিনা। যদি আমরা দেখি 10 থেকে 15 জন হয়েছে, তখন আমরা একটা ব্যাচ স্টার্ট করি। মূলত আমরা সি প্লাস প্লাসটা বাইরে থেকে স্টুডেন্ট নেই না আর কি। এই জন্য আমাদের সি প্লাস প্লাসটা খুবই স্লো আগায়। এবং দেখবেন সি এর ব্যাচ 8 চলে, পাইথনের ব্যাচ হচ্ছে 10 নাম্বার চলে, আর সি প্লাস প্লাস ব্যাচ মাত্র 2 নাম্বার। আপনাদের এরপরে যেটা শুরু হবে সেটা 3 নাম্বার। এই আচ্ছা ভাইয়া, এটা শুরু হলে জানিয়েন, কারণ আমাদের তো আগস্ট থেকে ক্লাস শুরু হবে ভার্সিটিতে, তো এর আগে যদি একটু সি প্লাস প্লাস শুরু করা যেত তো বেটার হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আগস্ট থেকে ক্লাস শুরু হোক। আপনার হাতে এখনো 15 দিন আছে, আপনি এই 15 দিনে সি এর কোর্সটা শেষ করেন। সি প্লাস প্লাস যদি আপনি আমাদের কাছ থেকে শুরুও না করতে পারেন, আমি আপনাকে যে রিসোর্স দিব সেটা থেকে শিখলে ইটস মোর দেন এনাফ। ঠিক আছে আনিকা, বাট আমি আপনাকে হাম্বল রিকোয়েস্ট করতেছি, আপনি সি এর কোর্সটা ভালো মতো শেষ করেন। সি প্লাস প্লাসে কিছুই নেই। সি প্লাস প্লাস কি আছে? ওওপি আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। দেন কিছু নতুন এসটিএল আছে, শর্টকাট যেটাকে আমি বলি, ভেক্টর, ম্যাপ, কিউই, স্ট্যাক, এগুলো শেখাবো। তারপর কিছু নতুন অ্যালগোরিদম শেখাবো, বাইনারি সার্চ অ্যালগোরিদম, কিছু সর্টিং অ্যালগোরিদম শেখাবো, মার্জ সর্ট অ্যালগোরিদম। বাট মেইন যে ফান্ডামেন্টাল, সব সি প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল। যেমন আমি আপনাদের নিয়ে যদি সি প্লাস শুরু করি, আমি ক্লাস শুরুই করবো হচ্ছে অ্যারে থেকে, এর আগে কিছুই দেখাবো না, কারণ এগুলো সব সি প্রোগ্রামিং এর মতো সেম। জাস্ট প্রথম দিনে তো সিনট্যাক্সটা দেখাবো, যে সি প্লাস প্লাস এর যে হেডার ফাইলগুলো চেঞ্জ হয়, ওই সি ইন সি আউট দিয়ে কিভাবে লেখে, স্ট্রিং এর কয়েকটা ক্লাস নিব। দেন চলে যাব একদম অ্যালগোরিদমে, বাইনারি সার্চ অ্যালগোরিদম, মার্জ সর্ট অ্যালগোরিদম, ম্যাথস কিভাবে করে, এই জিনিসগুলোতে চলে যাব। এই জন্য আমি বাইরে থেকে সি প্লাস প্লাস স্টুডেন্ট নিই না, কারণ তাদেরকে আবার দেখা যায় প্রথম থেকে শুরু করতে হয়। বেশিরভাগ দেখা যায় যে মানে হুজুগে বাঙালি বলে একটা কথা আছে, সি প্রোগ্রামিং ভালো মতো না শিখে সি প্লাস প্লাস শুরু করে। ওই যে কিছু কয়েকজন আছে বলে সি প্রোগ্রামিং না শিখলেও চলে, ডিরেক্ট সি প্লাস প্লাস শুরু করো। তো এই ধরনের কিছু স্টুডেন্ট থাকে যারা এনরোল করে, তাদেরকে নিয়ে দেখা যায় অনেক বিপদে পড়তে হয়। যে আমি তাকে বাইনারি সার্চ শিখাচ্ছি, সে লিনিয়ার সার্চই পারে না। তাকে আমি মার্জ সর্ট শিখাবো, সে হচ্ছে সিলেকশন সর্টই পারে না। সোয়াপ কি সে নিজেই জানে না, পয়েন্টার কি সে নিজেই জানে না, আজকি কোড ভালো মতো পারে না। তো তাকে কি এখন আমি সি প্লাস প্লাস 4 মাস ক্লাস নিব? ইটস টোটালি ইলজিক্যাল। তো এই জন্য হচ্ছে আমরা বাইরে থেকে সি প্লাস প্লাস স্টুডেন্ট নেই না, আমাদের স্টুডেন্ট আছে অনেক, তাদেরকে নিয়ে আমরা শুরু করি। এই আচ্ছা, আবুল কালাম ভাই, আপনাকে আমি একটা সাজেস্ট করতে পারি, ভাই কে আছেন? জি ভাই আছে। আপনাকে আমি এখন যে জিনিসটা সাজেস্ট করব, আমাদের নেক্সট ক্লাস তো হচ্ছে আপনার আগামী শনিবার, রাইট? জি ভাই। আচ্ছা, কিন্তু আপনি তো আলহামদুলিল্লাহ সব প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করে ফেলছেন, তার মানে আপনার কাছে হিউজ টাইম আছে আগামী শনিবার আগ পর্যন্ত। আপনি জি আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে এসে এখানে দেখবেন ক্লাস 3 দেয়া আছে, এটা হচ্ছে আমাদের ব্যাচ 9-এর বা 8-এর ক্লাস রেকর্ড। তো আপনি জি এই ক্লাস 3টা দেখা স্টার্ট করে দেন। লাইভ ক্লাসও করবেন সামনের সপ্তাহে, বাট আপনি একটু আগায়া থাকলেন। জি বুঝতে বুঝতে পারছি পারছি। আপনাকে। হ্যাঁ, জি ভাই তো আপনি ক্লাস 3টা করেন। ক্লাস 3টা যখন শেষ হবে, তখন আপনি ওয়ান কম্পাইলারে আসলেন। ক্লাস 3 থেকে আপনি যে আউটলাইনে দেখেন ক্লাস 3 থেকে কত নাম্বার প্র্যাকটিস প্রবলেম 3 আর প্র্যাকটিস প্রবলেম 4। তখন আপনি প্র্যাকটিস প্রবলেম 3 আর 4 করা স্টার্ট করে দেন। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, কারণ বসে থাকেন না, তাহলে টাইম গুলো ওয়েস্ট হবে, টাইম ওয়েস্ট করা দরকার নেই। স্ট্রিং আবার ইউ মোস্ট ওয়েলকাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। ইউটিউব থেকে এমন কেউ জয়েন করেছেন, সে কি লিভ নিয়ে নিছে? হ্যাঁ, সে লিভ নিয়ে নিছে। ওকে, আচ্ছা, আর কারো কোনো যদি কোশ্চেন না থাকে, আমি আজকে সাপোর্ট সেশন এইখানে অফ রাখতে চাচ্ছি আর কি। আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া, আমাদের পাইথনের তো কয়েকটা ক্লাস ছিল বাকি, মানে বলেছিলেন আজকে শেষ করে দেবেন সেগুলো। ওইটা এখন লাগবে না, ওইটা যতটুকু শেখাইছি অতটুকু দিয়ে প্র্যাকটিস প্রবলেম সলভ করতে পারবেন। ক্লাস 3 স্টার্ট করে দেন যদি হচ্ছে প্র্যাকটিস প্রবলেম গুলো শেষ করেন। কারণ ওইখানে ওই টপিক ছিল হচ্ছে নাম্বারের, ওই র্যান্ডম নাম্বার কিভাবে বের করতে হয়। তো র্যান্ডম নাম্বার কিভাবে বের করতে হয় এটা আপাতত না জানলেও চলবে। ভাইয়া, ওইটা হচ্ছে পাইথনের পরে। যে ক্লাসগুলো আছে, মানে পাইথনের কোর্সটা আপনি কি 1 মাস কন্টিনিউ করবেন নাকি 24 দিন? মানে এটার ক্লাস ডিউরেশন কতদিন? টোটাল 21টা ক্লাস, 21টা ক্লাসে ডেট দেয়া ছিল, তো আপনি ডেট দেখেন নাই,
ওয়েট আমি একটু দেখতেছি, খেয়াল নাই আমার। ওকে ভাইয়া। না আসলে আমি একটু কনফিউশনে, এটাই আপনাকে ফোন দেওয়ার জন্য চিন্তা করছিলাম যে আমাদের তো আগস্টের 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তো আমি পাইথনের এই ব্যাচটাতে ভর্তি হবো নাকি C++ শুরু করবো? আপনার পাইথনের ব্যাচ কমপ্লিট হবে 15ই সেপ্টেম্বর। তো এখন আপনার আগস্টে ক্লাস শুরু হবে। আর আপনি সি প্রোগ্রামিং এর ব্যাচটাতে হচ্ছে যদি কমপ্লিট করেন তাহলে আপনার মানে আমি আসলে আপনার যেহেতু সামনে C++ শিখতে হবে, আপনি আগে সি এর ব্যাচটা কমপ্লিট করেন। কারণ আপনি দুইটা ব্যাচ একসাথে কন্টিনিউ করতে পারবেন, বাট আপনার অনেক কঠিন হয়ে যাবে। দেখবেন আপনি আরো ডিপ্রেস হয়ে যাচ্ছেন, দুই ব্যাচের প্রেশার একসাথে আসতেছে। দেখা যাচ্ছে আমরাই প্রেশার দিব সত্যি বলতে, যে আপনি পিপি সাবমিট করেন না কেন। তো আপনি দুইটা প্রেশার একসাথে নিতে পারবেন না, বুঝতে পারছেন? আপু আমার মনে হয় C++ শেষ করলে, এই সি শেষ করলে C++ এর সিনট্যাক্সটা খালি জানলেই হয়, অনেকটা ইজি হয়ে যায় সি জানলে। হ্যাঁ, এই জন্যই আমি তাকে বলতেছি যে আগে সি প্রোগ্রামিংটা ভালো মতো শেষ করলে, কারণ যেহেতু আপনার প্রথম এরপরে হচ্ছে সেমিস্টারে C++ কোর্স, তা আপনাকে আপাতত পাইথন না শিখলেও হবে। আর আপনি এরকমও না যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্ট হয়ে গেছেন, আপনাকে সামনে থিসিস করতে হবে। তাহলে আমি আপনাকে বলতে পারতাম আপনি পাইথনের ব্যাচে আসেন, কিন্তু দেখা যাচ্ছে কোনো দিকে মিলতেছে না। সো আপনি পাইথনটা না কন্টিনিউ না করলেও হবে, তখন আপনি নেক্সট ব্যাচে কন্টিনিউ করলেন। আপনি আপাতত সি এর একটা দিকেই আগান, সিটাই করেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। ভাইয়া তাইলে ক্লাস 2 এর মানে ফ্রি ক্লাস কি আরো একটা এক্সট্রা বাড়তেছে আমাদের পাইথনের? যেহেতু ক্লাস 2 এখনো অর্ধেকটা কভার হয় না, ক্লাস 3 পর্যন্ত মেবি আমাদের ফ্রি ক্লাস ক্লাস 2 ছিল। যতটুকু দেখাইছে অতটুকুই থাকবে, দেন আমরা ক্লাস 3 তে চলে যাব। ক্লাস 2 তে যে টপিকটা বাকি আছে সেটা যদি আমি মনে করি টিচারে যে টপিক গুলো আছে কোনো টপিকে লাগবে, তখন আমি শিখিয়ে দিব। বাট ক্লাস 2 যতটুকু আমি দেখাইছি অতটুকুই এনাফ, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। ওকে, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আপনি যাদেরকে আপনার টিমে জয়েন করান তারা কি আপনাকেই মানে মানে হেল্প করে, বা আপনি কি তাদেরকে দিয়ে কোনো টিম লিড করান, মানে যেরকম কোনো কম্পিটিটিভ প্রোগ্রামারে মানে প্রোগ্রামিং এর মধ্যে কি নেন তাদেরকে? আচ্ছা, আমরা রেকর্ডটা অফ করি, এটা তো আনঅফিশিয়াল। আমরা হচ্ছে রেকর্ডটা অফ করি। আমাদের সাপোর্টে হচ্ছে কারো কোনো অনেক আপনি অ্যাক্টিভ থাকেন, মানে জি ভাইয়া। এখনো কোনো প্র্যাকটিস প্রবলেম বা এরকম কারো কোনো সমস্যা আছে এখনো? আচ্ছা, আশা করি প্রবলেম নাই। সো আমি হচ্ছে রেকর্ডটা অফ ভাই করতেছি। ভাই, একটা আসসালামু আলাইকুম। সমস্যা ছিল ভাই। বলেন মাহফুজ। ভাই আপনার এই প্রবলেম 4 এ চলে গেছি, তো 4 এর মধ্যে যে আপনার আমি শেয়ার করবো স্ক্রিনটা। করেন। ভাই এখানে আপনার আহ, আমি যেভাবে করতে চাচ্ছি যে আপনার একবার ডিআইভি দুইটা আপনার ফাংশন নিয়ে পরবর্তী এইভাবে করলে কি হবে, যেভাবে আমি আগাচ্ছি? ডিআইভি এটা হচ্ছে দেখছেন কালার হয়ে গেছে। সো এই যেই কোন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে যদি কালার হয়ে যায় এরকম, তাহলে হ্যাঁ, সেটা ভ্যারিয়েবল হিসেবে ইউজ না করাই ভালো। এটা কিওয়ার্ড, এগুলা অন্য কিছু দেন। মানে আমি আমার ইচ্ছে মতো ধরতে পারি তো? আপনি আপনার ইচ্ছা মতো ধরতে পারেন, বাট প্রোগ্রামিং এ কিছু কিওয়ার্ড আছে যেগুলোকে ভ্যারিয়েবল নেম হিসেবে ইউজ করা যায় না। যেমন ভাই আপনি এইগুলো, স্ক্যানএফ যে লেখাটা আছে এটাকে আপনি ভ্যারিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবেন না, এরর আসবে কোড। জি ভাই। আচ্ছা, আপনি আপনার প্রবলেমটা বলেন, কোথায় কি হচ্ছে, সমস্যা হচ্ছে? ভাই আপনার প্রবলেম হলো ভাই, এখানে যে আউটপুট দেখাচ্ছে 125 মিনিট সমান 2 আওয়ার্স, এখানে কি আমার প্রথমে আমি যে ইন্টিজার নাম্বারটা নিব 125, এটাকে আমি 60 দ্বারা ভাগ করব, এটা হুম, একবার আপনার প্রিন্টএফ এর মাঝখানে রাখবো, আর তারপরে পরবর্তীতে যে ভাগশেষটা থাকবে
ওই বাকশিসটার জন্য আমি নোট নিচ্ছি, এভাবে কি করব আমি? আমি আপনাকে সাজেস্ট করব, এটা হচ্ছে অনেক ছোট কালের একটা অঙ্ক। আপনি গুগলে আগে এই অঙ্কটা দেখেন যে কিভাবে মানে একটা টাইমকে ঘন্টা এবং মিনিটে ডিভাইড করে। আপনি ওই অঙ্কটা আগে দেখেন, ওই অঙ্কগুলোতে একটা ফর্মুলা পাবেন, দেন আপনি ওই ফর্মুলাটা কোডে ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন। এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, ঠিক আছে? এটা ভাই আমরা আমি ছোটকালে করে ভাই আমি এইভাবেই মিলিয়ে ফেলবো। আমি অবশ্যই আমি নেক্সট ক্লাসে অবশ্যই এটা বলবো, হ্যাঁ, চেষ্টা করতেছি আমি এটা এইভাবে করছি। যেটা না যেটাতে আমি বুঝতে পারতেছি যে আপনাকে হেল্প না করলেও আপনি পারবেন, সেটাতে তো আমি আপনাকে হেল্প করব না। যেমন আপনি দেখছেন ওই যে সালাম লাস্টের প্রবলেম গুলাতে একদম সবগুলো প্রবলেমে হেল্প করছে শাহরিয়ারকে, কারণ এই প্রবলেম গুলাতে হেল্প করতে হবে। বাট আপনি যে প্রবলেমটা দেখাইছেন এগুলা হচ্ছে আপনি পারবেন। আপনি গুগলে ম্যাথটা দেখেন যে কিভাবে একটা টোটাল মিনিটকে ঘন্টা এবং রেস্ট অফ দ্য মিনিটে ডিভাইড করে। আপনি অঙ্কটা করেন, দরকার হলে অঙ্কটা করার পরে আপনি আইডিয়া পাবেন, আচ্ছা ঠিক আছে এখন এই অঙ্কটাকে যদি আমি কোডে রূপান্তর করতে চাই তাহলে আমার কি কি ভ্যারিয়েবল লাগবে, কোন ভ্যারিয়েবলটা কোথায় সেট করতে হবে, দেন আপনি একাই সলভ করতে পারবেন। ঠিক আছে মাহফুজ? ওকে ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আজকে আমরা উঠি। আর আনিকা, আমি হচ্ছে ওটা ওটা মধ্যে মানে আমি একটু অ্যাড করে দিই। বুঝি নাই। মাহফুজ ভাই, সালাম। মাহফুজ ভাই, আচ্ছা আমি একটু অ্যাড করতে চাইছি, বাট মাহফুজ ভাই এট নিয়ে নিছে। না না না, এখন অ্যাড করার দরকার নাই, এখন এগুলা ছোট ছোট প্রবলেম। আচ্ছা ঠিক আছে ভাই। এই টাইপের প্রবলেম গুলাতে হেল্প করেন না, কারণ এই টাইপের প্রবলেম গুলাতে হেল্প করলে আমরা তার নিজের ক্ষতি করব। সে একটু চিন্তা করুক, চিন্তা আচ্ছা না ঠিক করা আছে, শিখলে তো হবে না। চিন্তা ঠিক করতে শিখুক, প্রোগ্রামিংটা এত সহজে হবে না, চিন্তা করুক। ওকে, যদি দুই একবার প্রবলেম সলভ করতে গিয়ে ডিপ্রেস না হয়ে প্রোগ্রামিং ছেড়েই না দেয়, তাহলে তাকে তো প্রোগ্রামার বলা যাবে না। দেখবে ডিপ্রেস চোখ। ভাইয়ের এই কথাটা আমার অনেক ইমপ্রেস করছে, এটার কারণ আমি একটু আগাইতে পারছি, নাহলে হ্যাঁ হ্যাঁ, আপনাদের খালি আমি খালি না, আপনার এই কথাটা আমার খুব ইমপ্রেস করছে। আপনার নাহলে গ্রুপে খালি পোস্ট দিতাম যে এটা পারি না ওটা পারি না। তো হ্যাঁ। আপনি এই কথাটা বলার পর নিজে মনে করে চিন্তা করছি, তারপর ইউটিউব ঘাটছি, তারপর গুগল ঘাটছি, নিজে ট্রাই করছি, একবার না পারলে আরেকবার দেখছি। তো আজকে হুম, কোডটা পারছি, পরের দিন আবার ট্রাই করছি। সেটাই, বিগিনারদের কি প্রবলেম হয় আমরা তো এই ফেজগুলো মানে পার করে আসছি। ফেজগুলো দেখছি যে আপনি প্রোগ্রামার হবেন, আপনি যদি দু একবার ডিপ্রেসড হয়ে প্রোগ্রামিং ছেড়ে না দেন, এরকম অনেক বড় ভাইকে দেখছি, সে যখন কন্টেস্ট করতো ভার্সিটিতে মাঝে মধ্যে দুই একবার ডিপ্রেসড হয়ে 1-2 মাসের জন্য প্রোগ্রামিংই করে নাই, সে এখন গুগলে জব করে, ফেসবুকে জব করে। তো প্রোগ্রামাররা ডিপ্রেসড হবেই, ছেড়ে দিবেই, তারপরে চিন্তা করবে না থাক, দু একটা কন্টেস্টে খারাপ করছি আবার করি, সমস্যা কি। তো আপনি ডিপ্রেস না হলে কেমনে কি, ইন্ডাস্ট্রিতে গেলে দেখবেন সকালবেলা গেছেন মুড টুড ভালো, প্রজেক্ট ম্যানেজার এমন এক কাজ বুঝিয়ে দিছে যে আপনি জীবনের প্রথম দেখছেন এই জিনিস, হায় হায় কেমনে কি। আপনি গুগল টুগল ঘাইটা অস্থির অবস্থা যে এই কাজ তো জীবনেও করি নাই। তো এরকমই তো, এই সব সিচুয়েশন যদি আপনি এখন ফেস না করেন তখন গিয়ে ফেস কিভাবে করবেন, যখন আপনাকে এমন একটা কাজ দিবে যেটা আপনি পারেন না, জানেন না, জীবনে দেখানো নাই, সেটা ডেডলাইন দিয়েছে 3 দিন। 3 দিন আমি শিখবো না কাজ করব কোনটা? তো এরকম মেন্টাল প্রেশার নিয়েও কাজ করতে হবে। তো এই জিনিসগুলো যারা কম্পিটিটিভ প্রোগ্রামার তারা জোস ভাবে হ্যান্ডেল করতে পারে, কারণ ওই যে আগে থেকে ব্রেন ট্রেন করা, যে সিচুয়েশন গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়। যে ঠিক আছে আগে আমি গুগল দেখি, এই রিলেটেড কাজগুলো দেখি, ইউটিউবে এই রিলেটেড কাজগুলো অবশ্যই আছে, কারণ এগুলো তো আসমান থেকে নামে নাই, হয়তো বা আমি দেখি নাই। ঠিক আছে, একদম ইউনিক কাজ, খুব রেয়ার, তো আসমান থেকে নামে নাই, গুগলে ঘাটাঘাটি করি, এখন চ্যাট জিপিটি আছে ওটা জিজ্ঞেস করি যে ভাই এরকম একটা কাজ আমাকে দিছে, কিভাবে আমি শুরু করতে পারি, আমি তো কিছুই পারি না। তো আপনাকে গাইডলাইন দিবে, সেটা দিয়ে আঁকান, এটাই আর কি। ভাইয়া আমরা কবে কম্পিটিটিভ প্রোগ্রামিং করব? আপনি অলরেডি কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করে দিয়েছেন, কোড ফোর্সেসের প্রবলেম সলভ করতেছেন, তো কম্পিটিটিভ প্রোগ্রামার কি? ভাইয়া ভার্সিটিতে 2বার করছিলাম। এছাড়া হ্যাঁ আপনারা যেরকম করেন ন্যাশনাল লেভেলে, যেখানে টিম ক্রিয়েট করে করা হয়, আমরা তো হ্যাঁ, সিঙ্গেল আপনাকে পারসন হিসেবে করেছি। আপনি সিঙ্গেল পার্সন হিসেবে যখন ভালো করবেন তখনই তো আপনি টিম কন্টেস্টে যেতে পারবেন। আপনাকে হচ্ছে নিয়ে আপনাকে টিম বিল্ড করতে হবে, আপনার ইউনিভার্সিটির ফ্রেন্ডদের খুঁজতে হবে যে কারা হচ্ছে রেগুলার প্রোগ্রামিং করে, তাদেরকে বলবেন যে আমরা একটা টিম বিল্ড করি, তারপরে টিম মিলে প্র্যাকটিস করবেন।
সবচেয়ে বড় কথা, আপনি আপনার ইউনিভার্সিটির প্রোগ্রামিং ক্লাবে যদি অ্যাক্টিভ থাকেন এমনি টিম হয়ে যায়, বড় ভাইরা আপনাকে টিম দিয়ে দিবে, তাই তুমি ওই টিমে যাও। বড় ভাইদের সাথে সিনিয়রদের সাথে অ্যাক্টিভ থাকতে হবে, মোট কথা। ক্লাস শেষে তাদেরকে কল দিতে হবে, ভাইয়া কোথায় আছেন, একটা প্রবলেম বুঝতেছি না, সলভ করে দেন, তাদেরকে কল দিতে হবে এরকম। তখন দেখবে যখন তারা দেখবে যে না আপনি একটু অ্যাক্টিভ, শিখতে যাচ্ছেন, তখন তারাই আপনাকে বলবে যে তুমি ওই টিমে যাও, বা আপনাকে একজনের ফোন নাম্বার দিয়ে দিবে যে তুমি ওর সাথে কন্ট্যাক্ট করো, টিম মেম্বার দরকার, যেমনটা আমাদের সাথে হয়েছে। কারণ আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, প্রবলেম সলভ না করেন, তাহলে তো হবে না। যেমন আমরা এই যে লুপ শেখার পরে কোড শেপে কন্টেস্ট করতে পাঠিয়ে দিব আপনাদের, কন্টেস্ট করে আসবেন, কন্টেস্টে পার্টিসিপেট না করলে সার্টিফিকেট পাবেন না। মানে লুপের পরে কোড শেপে যতগুলো কন্টেস্ট হবে প্রত্যেকটা কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে, পার্টিসিপেট না করতে পারলেও ওই কন্টেস্টগুলোর প্রথম 2টা প্রবলেম অ্যাটলিস্ট আপনাকে সলভ করতে হবে, সেটার প্রুফ দেখায় আপনাকে সার্টিফিকেট নিতে হবে। ইটস নট ইজি যে আপনি কোড উইথ হৃদয় থেকে একটা কোর্স কিনছেন, সার্টিফিকেট নিয়ে চলে যাবেন, গিয়ে বলবেন আমি কিছুই পারি নাই। ইটস নট ইজি। আপনি আমাদের কাছে একটা সার্টিফিকেট নিছেন মানে আমরা আপনাকে 100% জাজ করে তারপর সার্টিফিকেট দিব। ভাইয়া ব্যাচ 7 এর সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কি? না, ব্যাচ 7 এর সার্টিফিকেট এখনো দেওয়া হয়নি, কারণ কিছু প্রবলেম এখনো বাকি আছে, তারা সলভ করতেছে এখনো। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক ভাইয়া, আছে। আমার তো ডাটা স্ট্রাকচারে অনেক প্রবলেম আছে। কোড প্রসেসে যখন প্রবলেম সলভ করতে যায় তখন ডাটা স্ট্রাকচার তুমি কোড ফোর্সেসের 1000 রেটিং এর প্রবলেম সলভ করতে পারো? মোটামুটি পারি, এতটা ভালো না। মোটামুটি ধরো তুমি যদি র্যান্ডমলি 20টা প্রবলেম দেই বা 50টা প্রবলেম দেই 1000 রেটিং এর, তো তুমি এইভাবে তোমাকে জাজ করতে হবে। মানে হয় না একটা কমফোর্ট জোন চলে আসে, যে 800 রেটিং এর প্রবলেম ওপেন করতেছি, পড়তেছি, বুঝতেছি, পড়তেছি, সলভ হয়ে যাচ্ছে। মানে তুমি বুঝে গেছো যে এটা তোমার কমফোর্ট জোনে চলে আসছে। অ্যাটলিস্ট 1000 রেটিং পর্যন্ত কোড ফোর্সেসের এই কমফোর্ট জোনটা আসতে হবে, তারপরে তোমাকে ডাটা স্ট্রাকচার শেখা শুরু করতে হবে। 1000 র্যাঙ্কিং এ যেগুলো আছে এগুলো 10টা দিলে 3টা পারবো, 4টা পারবো এরকম। আর তোমাকে রেগুলার কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে। মানে ডাটা স্ট্রাকচার শেখাটা খুব দ্রুত শুরু করতে হয় না, তুমি রেগুলার কোড ফোর্সেসে কন্টেস্ট করবা, কোড শেপে কন্টেস্ট করবা, দেন তুমি আস্তে আস্তে বুঝে যাবা যে এখন আমার ডাটা স্ট্রাকচার শেখা উচিত। ভাইয়া একটা ভুল করে ফেলাইছে কোড প্রসেসের মধ্যে। কি ভুল? আমার একটা ফ্রেন্ড একটু অ্যাডভান্স আছে, মানে C++ এ ও একটু অ্যাডভান্স। তো আমি আবার ওই যে মেমোরি অ্যালোকেশন, ট্রি স্ট্রাকচার এগুলো তো পারি না। আমি ভাবতেছি যে আমি কোড প্রসেসের র্যাঙ্কিং এ প্রথম 2টা সলভ করছি অনেক কষ্টে, 1.5 ঘন্টা লাগছে। 2টা সলভ করতে 1.5 ঘন্টা লাগছে। দেন আমি কি করছি, ওর থেকে ডিভিশন কত কন্টেস্ট? ডিভিশন 2 নাকি ডিভিশন 4? ডিভিশন 2 সম্ভবত। আচ্ছা আচ্ছা, আমার মনে নাই। দেন আমি কি করছি, ওর থেকে কোডটা কপি কইরা একটু উল্টপাল্ট করে বসাইছি। ভাই ওই যে ব্যান দিছে, আমার আইডি খুঁজে পাইতেছি না। আইডি কি আমি গুগল ক্রোমে ঢুকতে পারতেছি না। এই কাজটা এখন খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আমি রেকর্ড অফ করি, কথা বলি আপনাদের এই ব্যাপারটা কত স্ট্রিক্টলি মেনটেন করা